पूरा देश कह रहा है अब की बार अब की बार 400 পার ব্যাপারটা যখন ফেল করলো, তাদেরকে বলা হবে না যে তোমরা বেরিয়ে যাও। 91 লক্ষ নাম বাদ দিয়ে একটা নির্বাচন হতে যাচ্ছে। মানুষ ভূত হয়ে যাচ্ছে। কি বস্তির ছেলে বা আমার তো বস্তি পার্টি করে, বুদ্ধিজীবিতার জন্য অপর করে দেওয়া হলো। তৃণমূল এমন একটা খারাপ লাগে শুধু, কিন্তু কাঁচা খোলা দল, মানে মানে ওরা দুর্নীতিটাও প্রপারলি করতে পারে না। মুসলমান নামটা কে ওরা বাঙালি বলে গণ্যই করে না। ফুফু চাচা এগুলো গালাগাল। তো ভবিষ্যতে যখন অন্য দেশ তোমাদের সঙ্গে যদি একই আচরণ করে, তখন তোমরা কি করবে? টমাস মোরের এই স্পিচটা অনুমান করা হয় যে ওই চ্যাপ্টারটা লিখে দিয়েছিলেন শেক্সপিয়ার। ফেসবুক করে যে বামপন্থীরা, তাদের একটা সহজ তত্ত্ব হচ্ছে হয়া বা সারের মতো ঘটনায় আপনারা জোট বেঁধে কেন? মানুষ যে ক্রিয়েটিভ কিছু করবে, সে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে আমার কোনো কাজ নেই, যে সব পেয়েছি দেশ ছিল ইউএসএ, সেখানেও আমি নিশ্চিন্ত নই, মানে এটা খুব ভয়ের সময়। ক্ষমতাকে প্রশ্ন করলে তুমি মুশকিল আছে। ভাবতাম যে বাঙালি অসাম্প্রদায়িক, কিন্তু বাঙালি অসাম্প্রদায়িক নয়। এমা ছি ভিক্ষা নিচ্ছ, এমা ছি ভাতা নিচ্ছ। একটা আত্মসমালোচনা আমাদেরও দরকার। তিনি স্বপ্ন সন্ধানী, সত্যিকারের স্বপ্ন সন্ধানী নাট্য পরিচালক, নাট্য অভিনেতা, থিয়েটার, সিনেমা, টেলিভিশন, তার যাতায়াত অবাধ। খুব কম বয়স থেকে আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকে দেখেছি। ছোট পর্দায় বাড়ির আমাদের আমাদের ছোট ছোট টেলিভিশনে চারচৌকো বাক্সটার মধ্যে তাকে দেখে মনে হতো এই মানুষটি খুব অন্যরকম, অন্যভাবে কথা বলছেন, অন্যভাবে খুব মাইন্ডফুলি অভিনয় করছেন। একটু বড় হয়ে তাকে মঞ্চে দেখেছি, স্বপ্ন সন্ধানীর নাটকে দেখেছি, তাকে দেখেছি রাজপথে মানুষের অধিকারের জন্যে কথা বলতে, তাকে দেখেছি ঠেলে কালাপাহাড়কে সরিয়ে দিতে একটা সক্রিয় ভূমিকা নিতে, তাকে দেখেছি শঙ্খ ঘোষ, অপর্ণা সেনের পাশে। আমরা যখন সাইদ বুদ্ধিজীবীকে নিয়ে কি বলছে তা পড়িনি, তখন জানতাম শঙ্খ ঘোষ, অপর্ণা সেন, কৌশিক সেন এরাই বাঙালির ব্যক্তিগত বুদ্ধিজীবী, এরাই বাঙালির শুভ মঙ্গল চিন্তার পেছনে নেপথ্যে কারিগরের মতো রয়েছেন, বাঙালিকে এগিয়ে দিতে, তার চিন্তা, তার মুক্ত মনের যে জল হাওয়াটা দরকার, সেটা জলসারটা তারা দিচ্ছেন। আমার সঙ্গে এইটুকু বলার পর আপনারা বুঝতে পারছেন আজ রয়েছেন কৌশিক সেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হয়তো আমাদের কথাবার্তাটা কৌশিক সেনের বডি অফ ওয়ার্ক নিয়ে হবে না, বরং হবে বাংলার এই মুহূর্তের রাজনীতি নিয়ে, কথা হবে এসআইআর নিয়ে, দক্ষিণপন্থার উত্থান নিয়ে, টালিগঞ্জ নিয়ে, শিল্পীদের নিরাপত্তা নিয়ে, এবং এবং সর্বোপরি কথা হবে বুদ্ধিজীবীর দায় নিয়ে। কৌশিকদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। কৌশিকদা, আমার ইচ্ছে ছিল আপনার সঙ্গে, বা সেটাই সঙ্গত হতো, থিয়েটার নিয়ে একটা লম্বা কথাবার্তা, আপনি এখন অভিনয় নিয়ে কি ভাবছেন, আপনার রোজের চর্চা। কিন্তু এ বড় সুখের সময় নয়, আমরা থিয়েটার নিয়ে, সেই কারণে এটা থিয়েটারের সময়। সেটাই থিয়েটারের সময়, খুব ভালো বললেন। সুতরাং আমরা কিন্তু মানে কোনোটাই আলাদা আলাদা নয়। ঠিক, মানে যে যে কারণে তুমি বলছো সুখের সময় নয়, সে কারণেই তো শিল্পচর্চা করা উচিত, আসলে আরো করা বেশি করে। উচিত। ঠিক, এই যে আমরা একদম সাম্প্রতিক রাজনীতিতে চলে আসি, এই যে 91 লক্ষ নাম বাদ দিয়ে একটা নির্বাচন হতে যাচ্ছে, স্বাধীনতার পর বাংলা তো বটেই, গোটা কার্যত গোটা ভারত এরকম একটা ঘটনা দেখেনি। এই ঘটনা প্রবাহকে আপনি ব্যক্তি কৌশিক সেন কিভাবে ডিকোড করছেন? আমার আমার কাছে যেটা মানে মানে সব থেকে বেশি দুঃখের লাগছে, দেখো, সেটা হচ্ছে এই যে লজিক্যাল, কি নাম দিয়েছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি। এটা একটা অদ্ভুত শব্দ এবং একটা এই শব্দটা আগে কখনো প্রয়োগ ছিল না। হয়নি, এবং এমন একটা প্রক্রিয়া। এবং আমি তোমাদেরই একটা লেখা থেকে পড়ছিলাম কিছুদিন আগে, এটা সবাই যারা একটু সচেতন মানুষ তারা এতদিনে সবাই জেনে গেছে যে কিভাবে একজন ব্যক্তি তাকে তাকে প্রযুক্তি রিড করতে পারছে না, তাই তো, মানে তার আইডেন্টিফাই করতে পারছে না, করে তাকে একটা অদ্ভুত জায়গায় ঝুলিয়ে রাখছে। যেমন উদাহরণ রয়েছে মোহাম্মদ হানিফ, এমডি হানিফ। এমডি হানিফ, প্রযুক্তি বলছে এটা ভুল। তাহলে সেই মানুষটাকে একটা জায়গায় সরিয়ে রাখা হচ্ছে, তাকে বলা হচ্ছে না যে তুমি ইলিগাল, কিন্তু লিগালও বলা হচ্ছে না। তুমি নাগরিক না নাগরিক নও,
তুমি ভোটার না ভোটার নও, তুমি কে? মানে আমি বলছি মানুষকে কিরকম ভূতে রূপান্তরিত করা হচ্ছে, মানুষ ভূত হয়ে যাচ্ছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, আমার যেটা যেটা আমার খারাপ লাগা সব থেকে জানা, যত আমরা নির্বাচনের কাছে যাচ্ছি তত সমস্ত গণমাধ্যমে সমাজ মাধ্যমে যে আলোচনাটা মানে উত্তাপটা যে বাড়ছে, সেই উত্তাপটা হচ্ছে যে এতে লাভ কার হবে, বিজেপি না তৃণমূলের? মানে বিজেপির কি এই কারণে লাভ হবে যে এতগুলো নাম বাদ চলে গেল, যে নামগুলো অধিকাংশ সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ, অথবা যারা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে গেলে বিজেপির ভোটার নয়। আর এই যে একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, তার ফলে কি তৃণমূল সুবিধা পাবে? আমি বলছি যে আমাদের সমস্ত আলোচনাগুলো শেষ পর্যন্ত কার ফায়দা কেন্দ্রীভূত হয় রাজনৈতিক বয়ানে, অর্থাৎ রাজনৈতিক বয়ান মানে দলীয় রাজনৈতিক বয়ান। সিপিএম কি করছে, সিপিএম নিষ্ক্রিয় কেন, কংগ্রেস তাহলে কোথায়? কিন্তু আমরা সেই মানুষগুলোর কথা একটু বেশি করে ভাবি এই মুহূর্তে, যে মানুষগুলো শুধুমাত্র ভোটার নয়। বিহারের যিনি ডেপুটি চিফ মিনিস্টার, রঙিন চশমা টশমা পরে এসে পরিষ্কার বলে গেলেন যে 22 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছি, এবং শুধু বাদ দিয়েছি মানে তাদের আস্তে আস্তে রেশন কার্ডও কেড়ে নেওয়া হবে, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বাদ চলে গেছে, তাদেরকে বলা হবে না যে তোমরা বেরিয়ে যাও, কিন্তু তোমরা নেই। অর্থাৎ এটা তো শুধু ভোটাধিকার নয়, বিরাট একটা সংখ্যক মানুষকে তারা কিন্তু ভ্যানিশ করে দিচ্ছে, সোনার কেল্লার মতো ভ্যানিশ করে দিচ্ছে। ফলে এটা কিন্তু ভোট কার ফায়দার থেকেও আমি বলবো বিরাট একটা সম্মানের প্রশ্ন সেই সব মানুষগুলো, যে মানুষগুলো কিন্তু মানে বংশ পরম্পরায় এখানে থেকেছেন, এখানে পরিশ্রম করেছেন, এখানে কাজ করেছেন, এবং ভাতার জন্য বেঁচে নেই, কিন্তু তারা নিজেদের শ্রমে বেঁচে আছে। ঠিক আছে? তো সেই মানুষগুলোকে জাস্ট মানচিত্র থেকে নেই করে দেওয়া, এটা কিন্তু শুধু ভোটাধিকার কেড়ে নেওয়া নয়, শুধুমাত্র কোন দলের লাভ লোকসানের বিষয় নয়, এটা তার থেকে অনেক বড় গভীর তাৎপর্যপূর্ণ একটা বিষয়। যে এটার সঙ্গে সঙ্গে সরকার একই সঙ্গে কিন্তু অনেক টাকা বাঁচাচ্ছে, তারা অনেকগুলো মানুষকে বঞ্চিত করছে, তাদের ভোটাধিকারের সাথে সাথে তাদের অস্তিত্বটাই কেড়ে নিচ্ছে, তাদেরকে জিরো করে তারা কোনো কিছু দাবি করতে পারে, মানে ভবিষ্যতে রাষ্ট্র তার জন্য কিছু আর দায় রইল না। তার চিকিৎসার দায় নেই, তার শিক্ষার দায় নেই, তার ড্রাইভিং লাইসেন্স নেই, তার আধার কার্ড নেই, তারা নেই। এইটা যদি ঠান্ডা মাথায় ভাবা যায়, তাহলে কিন্তু আমরা মনে হয় যে আমাদের প্রত্যেকের বোধহয় এবারে ভোটটা বয়কট করা উচিত। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এসআইআর এর অব্যবহিত পূর্বে প্রায় 1 বছর ধরে ঠিক ক্রোনোলজির মতো করে যেন একটার পর একটা আসছে, একটা ঘটনা ঘটছিল গোটা ভারত জুড়ে বাঙালি খেদাও। এটাও কিন্তু আমরা জন্মাবধি দেখেছি বলে আমার মনে পড়ে না। আমাদের হয়েছিল, মানে আমরা দেখেছি আসামে, বিভিন্ন আসামে সেটা হয়েছিল, কিন্তু এইভাবে গোটা ভারতে, কিন্তু এইভাবে সার্বিকভাবে গোটা ভারতবর্ষে, উড়িষ্যায় আমাদের পাশের রাজ্য, সেখানে বিহারে, সব জায়গায়, দিল্লিতে, মুম্বাইতে, সাউথ ইন্ডিয়ায়। এবং তুমি এই প্যাটার্নটা তুমি যদি আরেকটু লক্ষ্য করো, তাহলে তুমি দেখবে এটা কিন্তু বিগত লোকসভা নির্বাচনের পর থেকে শুরু হয়েছে। যে সময় মানে আবকি বার 400 পার ব্যাপারটা যখন ফেল করলো, যখন বিজেপি বুঝতে পারলো যে একা হবে না, যে লক্ষ্যটা তারা স্থির করেছিল, এবং তারা বুঝতে পারছিল যে 2029-এর লোকসভা নির্বাচনটা বেশ কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ আমরা এতদিনে বুঝতে পেরেছি, মানে আমাদের কাছে এখন তো যেমন তথ্য লুকানো হয়, তেমনি তথ্য আসে না, তাও লুকানো যায় না। মানে আমরা কিন্তু জানি যে আমাদের দেশে ক% মানুষ না খেতে পেয়ে থাকে দুবেলা, মানে জন্মগ্রহণের সাথে সাথে প্রসূতি মৃত্যুর হার কত, শিক্ষা হালটা কি, বা 41% ওয়েলথ কাদের হাতে অ্যাকুমুলেটেড, আমরা এতটা পরিষ্কার, মানে এখন আর রাগঢাক করে কোনো লাভ নেই। মানে এখন পাওয়ারটা এমন একটা জায়গায় গেছে যেটা চোখের মানে দিনের আলোর মতো পরিষ্কার। তাদের ব্যর্থতার কথাটা বিজেপি জানে, এবং সেই কারণে কিন্তু বাংলা দখল নেওয়াটা তাদের পক্ষে একটা ভীষণ জরুরি একটা ব্যাপার। এবং এই যে বাঙালি আক্রান্ত হচ্ছে বলে তুমি বলছো, তার মধ্যে আরো সিগনিফিকেন্টলি দুটো জিনিস, সেটা হচ্ছে যে মুসলমান নামটা
কে ওরা বাঙালি বলে গণ্যই করে না। একদম। এইটা আমাদের জনমানসে ওরা ঢুকে দিতে পেরেছে যে খান, শেখ, মোল্লা, অমুক তমুক এই নামগুলো থাকলে এই নামগুলো বাঙালি নয়, মানে এরা বাংলাদেশি। আমি একবারও বলছি না যে অনুপ্রবেশকারীরা আসছে না, কিন্তু অনুপ্রবেশ কেন হয়, কি কারণে হয়, সেটা মানে তুমি থিয়েটারের প্রসঙ্গ বলছিলে না, 15th সেঞ্চুরিতে 15th এতে আমি এক্স্যাক্টলি ডেটটা বলে দেবো পরে, লন্ডনে একটা রাইট হয়েছিল 1 মে, একটা দাঙ্গা হয়েছিল। সেটা সেই সময় লন্ডন শহরটাতে প্রচুর অনুপ্রবেশকারী এসেছিলেন এবং লোকাল মানুষরা অনুপ্রবেশকারী তাদের সবকিছু নিয়ে ফেলছে বলে একটা বিশাল মারপিট দাঙ্গা, তাদের খুন খারাপি হয়েছিল। সেই সময় মেয়র ছিলেন, শেরিফ ছিলেন টমাস মোর বলে একজন, তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, একটা নাটক লিখেছিলেন সেই সময় অনেক লেখকরা মিলে, এবং অনুমান করা হয় টমাস মোরের একটা পার্টিকুলার স্পিচ, যেটা নাগরিকদের উদ্দেশ্যে টমাস মোর বলছেন যে তোমরা এদেরকে মেরে বার করে দিচ্ছ, কিন্তু ভবিষ্যতে যখন অন্য দেশ তোমাদের সঙ্গে যদি একই আচরণ করে তখন তোমরা কি করবে। টমাস মোরের এই স্পিচটা অনুমান করা হয় যে ওই চ্যাপ্টারটা লিখে দিয়েছিলেন শেক্সপিয়ার। এটা কিছুদিন আগে স্যার আয়ান ম্যাকেলন এটা পারফর্মও করেছেন। ফলে আমি বলছি যে মানে অনুপ্রবেশের ইতিহাসটা এত দীর্ঘ, এত লম্বা, এবং আমরা আমাদের দেশের ইতিহাস অসহায়তা রয়েছে, সেই দিকে থেকে সম্পূর্ণ চোখ সরিয়ে অনুপ্রবেশকারী মানে এরা আসলে তাকে চাবুকের উপর রাখো, তারা আসলে এখানে আতঙ্কবাদী হয়ে ঢুকছে অমুক তমুক, নিশ্চয়ই এরকম ঘটছে না তা বলছি না, কিন্তু এটাও আছে, কিন্তু সেটাকে সার্বিকভাবে একই একটা জায়গায় ফেলে দেওয়া, এটা একদম প্ল্যানফুলি করা হচ্ছে যে বাংলাটাকে দখল করতে হবে বাঙালিদের, অর্থাৎ বাঙালি হিন্দুদের বোঝাতে হবে যে এই যে নামগুলোকে আমরা ধরছি বিভিন্ন জায়গায়, বা তুমি যেটা উড়িষ্যার কথা বলছো, উড়িষ্যায় মানে দোকান ফেরি করতে গিয়ে জিনিসপত্র বিবস্ত্র করে এইগুলো করে একদিকে যেমন আতঙ্ক তৈরি হয়, তেমনি শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু বাঙালিদের একটা বড় অংশের ভেতরে কিন্তু একটা কোথাও ভ্যালিডেশন তৈরি হচ্ছে যে বাহ, মানে আমার তো হচ্ছে না। দেশভাগের ইতিহাস অমুক তমুক এইগুলো থেকে তাদের একটা অদ্ভুত ধারণা তৈরি হয়েছে যে তাদের যে যাবতীয় দুর্দশা, তাদের যে যাবতীয় না পাওয়া সবটা কেটে যাবে এই লোকগুলোকে যদি বাংলা থেকে বার করে দেওয়া যায়। ফলে এটা একটা পরিষ্কার ছক, একটা পরিষ্কার একটা রাস্তা। না হলে ভাবো না শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে যে রাস্তাঘাট বানিয়ে দেবো যদি ধর্ম পাল্টে যান, আপনাদের বাড়িতে বাড়িতে পতাকা লাগান, শঙ্খধ্বনি করুন, মানে চিহ্নিত করুন নিজেদের যে আপনারা হিন্দু, তবে রাস্তাঘাট, মানে একটা সময় কিন্তু এগুলো খুব চাপা গলায় বলা হতো। হ্যাঁ, মানে লোকের কত একটা সংকোচ ছিল, এখন কত সংকোচ ছিল, এখন কিন্তু সংকোচ নেই, এখন কিন্তু পরিষ্কার মানে উন্নয়ন করব, ধর্ম পাল্টাও। বা ধরুন আমি আমার বিরোধী রাজনীতির লোককে গালাগাল দিতে গেলে মানে ফুফু চাচা এগুলো গালাগাল হয়ে যাচ্ছে, এবং মানে সংসদে বলা হচ্ছে, সংসদে বলা হচ্ছে, কাটুয়া বলা হচ্ছে, এবং সেটা নিয়ে স্পিকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমাদের সংবিধান সেখানে অসহায়। ফলে বুঝতে পারছি যে আমরা কিন্তু মানে এক্সপোজড, আমরা এখন সবকিছু মিলিয়ে আমরা একেবারে এক্সপোজড। মানে এবারের ভোটটা মানে আমি ওই কারণেই বলছি যে একদম আমাদের কাছে স্পষ্ট যে কি হতে চলেছে, কি করতে চাইছে, অন্তত কি হতে চলেছে এটা বলতে পারবো না, কারণ এখনো আমি বিশ্বাস করি মানুষ শেষ কথা বলবে, কিন্তু যাতে মানুষ শেষ কথা বলতে না পারে তার একটা আয়োজন কিন্তু সম্পূর্ণ, সামগ্রিকভাবে সেই আয়োজনটা চলছে। আমাকে এইটা বলুন যে ধরুন 2011-তে মানুষ বিশ্বাস করে একটা দলকে ক্ষমতায় এনেছিল, ক্রমাগত সেই দলটার বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা সমাজের সর্বত্র রয়েছে সেটা হলো দুর্নীতি। আচ্ছা, বামেদের প্রতি অনাস্থা থেকেই মানুষ এই দলটাকে ক্ষমতায় এনেছিল, খুব স্বাভাবিকভাবে বামেদের রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে অনাস্থা কাটেনি। আরেকটা হলো যে একটা দল যারা শুধু মেরুকরণ ছাড়া তাদের হাতে আর কিছু নেই। তাহলে এই যে তিনটে দল, একটা দুর্নীতিপ্রবণ দল, একটা দলে সার্বিক অনাস্থা রয়েছে যাকে বিশ্বাস করা এখনো যায়নি, আরেকটা দল আমাকে আমার প্রতিবেশীর সঙ্গে লাগিয়ে দেবে, তাহলে বাঙালি কোথায় যাবে? বাঙালিকে নিশ্চয়ই আমাদের জাতিকেই স্থির করতে হবে, কিন্তু এখানে মানে আমার মনে হয় যে
এই যে আমরা আলোচনা করছিলাম যে ধ্বংসের যে সার্বিক আয়োজনটা বিজেপি করেছে, এটা শুধু বিজেপির ওপর চাপানোটা উচিত হবে না। এবং তুমি শুধু বাংলাকে যদি বিচ্ছিন্ন করে দেখো তাহলেও কিন্তু আলোচনাটা সম্পূর্ণ হয় না। তোমাকে কিন্তু মানে আমাদের চ্যানেলের যারা মানে বড় বড় চ্যানেলগুলোর যারা অ্যাঙ্কার হন, তারা দেখবে তাদের একটা লব্জ আছে। তুমি যদি বাংলা নিয়ে কথা বলতে বলতে তুমি গোটা ভারতবর্ষ বলো, ওরা বলেন যে না, প্লিজ দেশভ্রমণে বেরোবেন না। এটা একটা খুব ছক আর কি, খুব মজার ছক আর কি। অথচ আমরা বুঝতে পারি এখন যে সাম্প্রতিক যে যুদ্ধটা চলছে, সেখানে তেলের ক্রাইসিস হলে বা গ্যাসের ক্রাইসিস হলে যে এটা যে আমার মাসিমা পিসিমা ঠাকুমার রান্নাঘরে ঢুকে পড়ছে, সেই আন্তর্জাতিকতাটাই আমি আছি। কিন্তু যে মুহূর্তে তুমি ভারতবর্ষ অন্যান্য জায়গায় উদাহরণ দিতে যাবে, ওরা বলবে না না বাংলার ব্যাপারে বলুন। কিন্তু মানে এটা তো এক ধরনের ভান, এক ধরনের বদমাইশি। তো মানে এখন কিন্তু কোনো ক্রাইসিসটাই তুমি বিচ্ছিন্নভাবে শুধু বাংলার সমস্যা, বাঙালির সমস্যা বলে চিহ্নিত করতে পারবে না। এটা কিন্তু সার্বিক গোটা ভারতবর্ষের সমস্যা। মানে শিক্ষিত মধ্যবিত্ত তো শুধু বাঙালি নয়, শিক্ষিত মধ্যবিত্ত একটা বড় অংশ, তাদের স্বপ্নের অপমৃত্যু গোটা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। মানে পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে ডিসিলিউশনমেন্ট, এটা শুধুমাত্র তৃণমূলকে ঘিরে হচ্ছে কিন্তু তা নয়, সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। এবং সেই যে ডিসিলিউশনমেন্ট, তার মধ্যে ভাসতে ভাসতে আমার কি হবে, আমার সন্তানাদির কি হবে, যারা বিরাট ভালো রেজাল্ট করছেন তারা না দেশ ছেড়ে চলে গেলেন। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে যে যেখানে যেতেন সেইখানেও এমন দক্ষিণপন্থার উদ্ভব ঘটেছে যে সেখানেও আর আমার ছেলে মেয়েদের পাঠিয়ে আমি নিশ্চিন্ত হতে পারছি না। কারণ সেখানেও অর্থনৈতিক ক্রাইসিস, সেখানেও রাইট উইং ফোর্স এমনভাবে কাজ করছে, সেখানেও আরেক ধরনের যাত্রা বিমান তৈরি হয়েছে যে না আমার দেশের চাকরি ভারতীয়রা এসে খেয়ে নিচ্ছে, কি বাংলাদেশিরা, কি পাকিস্তানিরা নিয়ে নিচ্ছে। ইউএসএ তো মারাত্মক। ফলে একটা সময় যে সব পেয়েছির দেশ ছিল ইউএসএ, সেখানেও আমি নিশ্চিন্ত নই। তা সত্যি তো আজকে মানুষ কি করবে, আমি শুধু বাঙালির কথা বলছি না, তখন মানুষ আঁকড়ে ধরছে এই বিভেদকামী শক্তিটাকে, এবং যে আমার উল্টো দিকে যা আছে তাকে মার। তাহলে কি হচ্ছে যে আমার সন্তানাদির এখানে চাকরি নেই, আমি বাইরে পাঠাতে পারছি না, আমি সুখে নিশ্চিন্তে থাকতে পারছি না, আমি কোত্থেকে ইএমআই দেবো, আমার মাসের শেষে আমি নুন আনতে পান্তা ফুরোচ্ছে। অথচ আমি খুব পিছিয়ে পড়া মানুষদের মধ্যে দু হাত পেতে ভাতাও চাইতে পারছি না। তাহলে আমি কি করব? তাহলে একটা অদ্ভুত ক্রোধ তৈরি হয় তখন মানুষের অসহায়তা থেকে, যে আমি ওই 5 টাকায় ডিম ভাতের জন্য লাইন দিতে পারবো না, আমি লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, আমি অনেক কিছুই পারবো না, কারণ সত্যি আমার সম্মানে বাঁধবে, কারণ আমি সেভাবে বড় হইনি। তাহলে আমার রাগ পড়ছে কোথায়? আমার রাগ পড়ছে যাকে আমি চিহ্নিত করতে পারছি। ঠিক যেভাবে মোদিজি কোভিডের সময় বলেছিলেন যে পোশাক দেখলেই মানুষ চেনা যায়, তো সেইভাবে আমি পোশাক দেখে চিহ্নিত করছি। এর সাথে সাথে সত্যি সত্যি আমি দুটো ফ্যাক্টর যোগ করব বাংলার ক্ষেত্রে সেপারেটলি। সেটা হচ্ছে যে তুমি যেটা বললে, সেটা হচ্ছে যে 2021-এ এই যে নো ভোট টু বিজেপি যে সার্বিক একটা লড়াই তৈরি হয়েছিল, সেই লড়াইটার সম্পূর্ণ ফায়দা কিন্তু তৃণমূল পেয়েছিল। এবারে এই সার্বিক ফায়দাটা কেন তৃণমূল পেল, কেন বামপন্থীরা বা কংগ্রেস সেই ফায়দাটা নিতে পারলো না, এটা তাদের উত্তর দিতে হবে। মানে ধরো আমি উদাহরণ, যে ধরো আমার ছেলেই, আমি, আমার পরিবার, রেশমি, আমি এবং আরো কলকাতার প্রচুর পরিচিত মানুষ, আমরা একটা মানে মূলত ঋদ্ধি এবং ঋতব্রত ওরা একটা ভিডিও তৈরি করেছিল নিজেদের মনে আছে আমার, সেইটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ওটা হয়েছিল, তার মধ্যে প্রচুর বামপন্থীরাও পার্টিসিপেট করেছিলেন, চন্দন সেন, সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে রাহুল ছিল। তো এই যে ওখানে তো কোথাও তৃণমূলকে ভোট দিন বলা ছিল না, ওখানে তো বলা ছিল যে নো ভোট টু বিজেপি। তো এই ফায়দাটা তৃণমূল কেন নিল, কি করে পেল, কেন বামপন্থীরা পেলেন না, এটা তাদের উত্তর দিতে হবে। কিন্তু আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে তৃণমূল এই অ্যাডভান্টেজটা পেয়ে তার অপব্যবহার করলো। তারা কিন্তু ভাবলো যে সবটাই বোধহয় তাদের কৃতিত্ব, সবটাই তাদের, মানে বাংলার মানুষ তাদের দেখে ভোট দিয়েছে, অতএব লুটপাটটা জারি রাখি। ফলে এখন 2026-এ
ওই যে আমরা যারা নো ভোট টু বিজেপি, আমরাও কিন্তু সাধারণ মানুষের সন্দেহের তালিকার মধ্যে চলে এসেছি। কারণ তাদের মনে হচ্ছে যে তোমরা নো ভোট টু বিজেপি করলে, তোমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করলে, তোমরা অনেক কিছু বোঝালে আমাদেরকে, কিন্তু ফায়দাটা নিয়ে ক্ষমতায় ফিরে এলো যে রাজনৈতিক দলটা, তারা দেখো তারা পাল্টালো না। তারা কিন্তু সেই জুরি চচ্চুরি করে গেল। শুধু জুরি চচ্চুরি করলো তাই নয়, তারা ক্ষমতার প্রত্যেকটা কেন্দ্রে নিজেদের লোক বসালো। মানে সেটা পাড়ায় চুনবালি সিমেন্ট থেকে শুরু করে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি পর্যন্ত সব জায়গাতেই এমন এমন লোক বসালো যারা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করবে। এইটা মানুষের কাছে না, বাংলার মানুষের কাছে একটা শ্বাসরোধকারী একটা অবস্থা হয়ে দাঁড়ালো। আর বামেদের যেটা গন্ডগোল হলো, মানে এই সময় কিন্তু আমি সব থেকে বেশি মিস করছি লেফট কে। ভোটের আগে প্রকাশ পেয়েছিল, লোকসভা ভোটের আগে, যে কিভাবে টাকা তুলেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ইলেকট্রাল বন্ড, সেখানে বামেদের কিন্তু কোনো ছিল না, তারাই কিন্তু এটার সুবিচার চেয়েছিল। ফলে অনেস্টির দিক থেকে, সততার দিক থেকে তাদের বলার মতো মুখ আছে, সেই মুখগুলো আছে। তুমি এবারেও যদি বামপন্থীদের প্রার্থীদের দেখো, তুমি যদি ইন্ডিভিজুয়ালি প্রার্থীগুলোকে একটু ডিসেক্ট করতে করতে যাও, তাহলে দেখবে সব থেকে উজ্জ্বল, সব থেকে সম্ভাবনাময় প্রার্থী কিন্তু বামেদের। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তর্কের খাতিরে ধরে নিই যে স্যার নিয়ে নাটক করলেন, উকিল ফুকিল হয়ে নিজেই সওয়াল করতে গেলেন, আমার এটা মেনে নিতে কোনো অসুবিধে নেই যে উনি এটাকে পারফর্ম করলেন, কিন্তু করলেন তো, এবং তার তো একটা বেনিফিট কিছু হলেও হলো। কিন্তু এই ব্যাপারে মানে, এবং আমরা জানি যে স্যারের টার্গেট কারা, যাদের অর্থনীতির জোর নেই। এই যে কিছুদিন আগে একজন কংগ্রেসের প্রার্থী, সে এই কনফিউশন থেকে বেরিয়ে আসলো কারণ তার টাকা ছিল, সে টাকা দিয়ে হিয়ারিংটা করাতে পেরেছিল, ফলে তার নামটা রিলিজড হয়ে গিয়েছিল। কিন্তু ওই টাকাটা সবার নেই। তার মানে এই খুব জেনে শুনেই তো এটা করেছে নির্বাচন কমিশন, যে এমন মানুষদের টার্গেট করো যাদের কোর্টে যাবার কথা নেই। ট্রাইব্যুনাল কলকাতায় 19টা ট্রাইব্যুনাল, মালদা থেকে লোকে কলকাতায় ট্রাইব্যুনাল করতে আসবে। আর তাছাড়া মানে আমরা যেটা ভাবতেই পারি না সেটা হচ্ছে যে এই যে গ্রাম থেকে মানুষ আসবে, এটা ঠিক আমাদের মতো গ্রামে বেড়াতে যাওয়ার মতো নয়, পুরো উল্টো হয়। হ্যাঁ, মানে কিভাবে একটা প্রচন্ড অ্যাংজাইটি কাজ করে। এখনো শহরে মানুষ সেভাবে কমফোর্টেবল নয়, অ্যাকসেপ্টেডও নয়। তো এগুলো কিন্তু ওরা জানে। এই যে সেকশন অফ মানুষটা, এই মানুষটার পাশে কিন্তু সব থেকে বেশি দাঁড়ানোর কথা ছিল লেফট ফ্রন্টের, এবং এই মানুষগুলোরও সব থেকে বেশি ভরসা করার জায়গা ছিল লেফট ফ্রন্ট, তৃণমূল কংগ্রেস নয়। মানে আমি ছোটবেলায়, আমার মনে আছে, আমি গল্পটা অনেক জায়গায় বলি, যে তখন মানে আমাদের ছোটবেলায় বস্তি শব্দটা মানে খুব আমরা যখন বড় হচ্ছি না, তখন আমাদের কাছে খুব ভয়ের এবং ঘৃণার একটা শব্দ। কেন বলতো, মানে তখন বাড়ির বড়রা এরকম বকতেন, তুমি কি বস্তির ছেলে যে তুমি এটা করছো, এরকম বলছে। তো আমার মনে আছে, আমাদের বাড়ি যেহেতু বরাবরই বামপন্থী বাড়ি, আমার বাবা মা, তো পাড়ায় ছেলে মানুষের মতো ঝগড়াঝাটির সময়, সিপিএম কংগ্রেসের সময়, তখন তো তৃণমূল ছিল না, সিপিএম কংগ্রেসের সময় আমার এক দাদা স্থানীয় বন্ধু, সে আমাকে বলেছিল যে তোর বাবা মা তো বস্তি পার্টি করে। আমি খুব কান্নাকাটি করেছিলাম। আমার বাবা শ্যামল সেন, নাট্য পরিচালক, তিনি আমাকে বুঝিয়েছিলেন যে শোনো, এটার জন্য গর্বিত হও যে আমরা যে রাজনৈতিক দলটাকে সমর্থন করি, বস্তিতে কারা থাকে, গরিব মানুষ, তারাই কিন্তু আসল, জানো তো। ফলে আমার কাছে বস্তি গরিব মানুষের কনসেপ্টটা তখন থেকে বদলে গিয়েছিল ওই কম বয়সে, এবং আমার তখন থেকে কমিউনিস্ট পার্টির প্রতি শ্রদ্ধা একটা অন্য চেহারা, কারণ গরিব মানুষের পার্টি হচ্ছে। তো এই যে গরিব মানুষের পার্টি, সেটা তো 34 বছরে আস্তে 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 মধ্যবিত্তের পার্টি হয়ে উঠলো। শ্রমিক, কৃষক, দিনমজুর, ভাগচাষী, তারা আস্তে 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 ওই অপারেশন বর্গাটার যতদিন তার ফায়দাটা ছিল, তারপরে কিন্তু আস্তে 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 ডমিনেট করেছে পার্টিতে, এবং ক্ষমতাটা কেন্দ্রীভূত হতে থাকলো শহরের মধ্যবিত্তের কাছে। এটা তো হবার কথা ছিল না। আজকে সারের যারা এফেক্টেড হচ্ছে, তাদের সব থেকে বেশি পাশে থাকার কথা ছিল সিপিএম এর বা কমিউনিস্ট পার্টি, এবং তাদেরও প্রধান বিশ্বাসের জায়গা হওয়া উচিত ছিল এটা, সেটা হলো না। তাহলে কি হলো? তাহলে হলো মমতা ব্যানার্জি।
আমার বক্তব্যটা হচ্ছে মমতা ব্যানার্জি যদি ভানও করেন, তা তোমরা সেটাই বা করলে না কেন? তোমরা সেইটার মধ্যে তোমরা হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করছো কেন? আমি ধরে নিলাম প্রতিকুর রহমান খুব খারাপ ছেলে, লোভী, বিক্রি হয়ে গেছে, কিন্তু তার জন্য কতটা সময় তোমরা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে সময় ব্যয় করলে, সেই সময়টা না দিয়ে তো তোমরা মানে আরেকটু সারটা কত ভয়ঙ্কর আর একটু আগে শুরু করতে পারতে, আর একটু চালিয়ে ব্যাট করতে এবং পারতে। তোমরা তো নিজেরাও নিশ্চয়ই এখন বুঝতে পারছেন তারা যে এই যে তৃণমূল আর বিজেপি একই ব্র্যাকেটের মধ্যে রাখাটা একটা ভুল তত্ত্ব। মানে এটা কিন্তু আমি বলছি, আমি সাম্প্রতিককালে কিছু কম বয়সী সিপিআইএম এর নেতা নেত্রীদের ইন্টারভিউ শুনছিলাম, তারা কিন্তু এটা রিয়েলাইজ করেছে। আবার একই সঙ্গে কিছু প্রবীণ সিপিএম নেতা যারা ওই যাদবপুরে দাঁড়িয়েছেন, এখনো তাদের সাক্ষাৎকারের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা ওরা ছাড়তে পারেনি, যে তারা যে ভুল এবং সেটিং তত্ত্ব, দুটো setting একই তত্ত্ব, দল। দুটো একই দল। এইটা আমি, এই যে তুমি বললে যে বামেদের প্রতি অনাস্থাটা যায়নি, মানে এটা কিন্তু নির্বাচনের অনেক আগে আমরা বলে ফেলতে পারছি, তাই তো? মানে এবার যদি বামফ্রন্ট একটা দুটো আসন পায় আমরা খুব উল্লসিত, এটাই আমরা বলছি ম্যাক্সিমাম। হ্যাঁ, আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করছি না যে যে বামেরা ক্ষমতায় আসবে, ক্ষমতা তো ছেড়ে দিন, 10টা দ্বিতীয় আসনও স্থানেও কেউ আসবে ভাবছে কিনা না। কেউ ভাবছে না। তাই যদি হয়, তাহলে এই অ্যাসেসমেন্টটা যদি আমাদের থাকে, তাহলে ওদের তো নিশ্চয়ই অ্যাসেসমেন্টটা নিজেদের মধ্যে আছে। তাহলে তাদের প্রধান উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আমরা কোথায় আমরা দাঁড়িয়ে আছি? কোথায় দাঁড়িয়ে আছি, এবং সব থেকে এই মুহূর্তে বাংলায় সব থেকে বড় বিপদ হচ্ছে, গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিপদ হচ্ছে বিজেপি। তাদের বিরুদ্ধে আমরা একটু বেশি করে প্রতিরোধ গড়ে তুলি, কারণ তৃণমূল আমার ধারণা মানুষের কাছে এক্সপোজড, আর কিছু নতুন আর করে কিছু বলা নেই। নতুন করে আমি দলটার কাছ আপনাকে- থেকে এক্সপেক্ট করা নেই। আমি আপনাকে এটা ফর্মালি বলার কথা না, তবু আড্ডা দিচ্ছি বলে ফেলছি। সেটা হচ্ছে এসআইআর করে, আমি জানি না ভোটের ফল কি হবে, কিন্তু তৃণমূল এমনিতেই যতটা এক্সপোজড ছিল, তৃণমূলের ক্ষতি করার জন্য বিজেপির এসআইআর দরকার ছিল না। না না না, মানে আমি তো বলছি, মানে তৃণমূল এমন একটা, মানে সেই অর্থে মানে খারাপ লাগে শুধু, কিন্তু কাঁচা খোলা দল, মানে মানে ওরা দুর্নীতিটাও প্রপারলি করতে পারে না। মানে আমি বলছি যে লুকিয়ে চুরিয়ে বিশ্বাসও করে না বোধহয় ওরা, মানে কে বাড়িতে এত টাকা বাড়িতে রাখে? এত টাকা রাখে, মানে এবং সত্যি তো একটা আমাদের সময় একজন সিপিএম এর বা আরএসপি কিংবা ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর আর একটা তৃণমূল কাউন্সিলর, কোনো চোখে আকাশ দেখে পাতাল, বোঝা যায় হ্যাঁ। যে একটা লোক ওরা কোয়ালিস গাড়ি বলেরও গাড়ি করে নামছে, ঘোরে, হ্যাঁ। হাতে গলায় চেন, মানে দে আর সো এক্সপোজড। কিন্তু মানুষ কেন বিজেপি কে আটকাতে এই লোকগুলোর উপর ভরসা করছে? কেন বলো তো? তোমার কাছে কেন যাচ্ছে না? তোমার কাছে ওর কাছে যাচ্ছে, কেন লেফটের কাছে যাচ্ছে না? এবং এটা নিয়ে যে ফেসবুক করে যে বামপন্থীরা, তাদের একটা সহজ তত্ত্ব হচ্ছে যে তোমরা বুদ্ধিজীবীরা 2011 সালে যে চেয়েছিলে, পরিবর্তন চেয়েছিলে, তার জন্য এই সর্বনাশ হলো। এইটা আর খাটছে না, মানে একটা সত্যিকারের সেলফ অ্যাসেসমেন্ট দরকার। ধরো অপর্ণা সেন আরজি কর আন্দোলনে গেলেন, তাকে সব থেকে বেশি গালাগাল করলো সিপিএম, হেকেল করা হলো। তো তোমরা কি চাও তাহলে? তো এগুলো ভাবার বিষয় আছে। আর একটা যেটা আমি শেষ কথা বলি, সেটা হচ্ছে যে আমি বলছি না যে ফেসবুকে একদল আছে যারা মেঘের আড়ালে দাঁড়িয়ে তারা খুব বিকৃত মনস্ক, সেটা তাদের মধ্যে বামপন্থী সাপোর্টাররাও আছে, দক্ষিণপন্থী সাপোর্টার, আমি সেইগুলো লোকের কথা বাদ দিচ্ছি, কারণ তারা অসুস্থ, মানে যারা ওই রকম ফেসবুক করে খারাপ কথা ইত্যাদি, অ্যাক্টিভ ট্রোল যেটা, কিন্তু সেটা বাদ দিয়েও আমি বলছি যে আমাদেরও, অর্থাৎ আমরা যারা প্রিভিলেজ ক্লাস, আমি নিজেদের শিল্পী, বুদ্ধিজীবী এই তকমাগুলোর থেকেও আমি মনে করি সবার আগে হচ্ছে আমরা প্রিভিলেজ ক্লাস। হ্যাঁ, আমরা নিজেদেরকে সেকুলার বলি, আমরা প্রিভিলেজ ক্লাস, কারণ আমাদের কাছে মানে এখন সেকুলার শব্দটা ভীষণ বিলাসিতা, কারণ যারা খুব প্রান্তিক জীবনে বসবাস করে তাদের কাছে এই যে আমরা অনেক সহজে বলি যে মানে এই যে ধর্ম নিয়ে এই যে 10টা গণেশ পুজো হচ্ছে, 4টে হনুমান মন্দির, এইগুলো না আমরা শহরে বসে বলাটা খুব সহজ, কিন্তু প্রান্তিক জীবনে, গ্রামীণ জীবনে, মানে বিজেপি 6টা জগন্নাথ মন্দির করছে, সঙ্গে সঙ্গে তৃণমূলও আরো 20টা গণেশ মন্দির করে দিল, এটা ক্ষতি করছে, ভয়ঙ্কর অন্যায় করছে। এখানেই বামপন্থীদের আসাটা ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু এটা না ওদের কাছে রিয়ালিটি, মানে ওই গ্রামে ওদের সাথে হচ্ছে, ওদের জীবনে হচ্ছে, কারণ ওরা জানে যে ওই মন্দিরগুলো শুধুমাত্র
ভক্তির জায়গা নয়, মানে ওটাকে ওটা একটা কেন্দ্র করে political- ওটা একটা পলিটিক্যাল, এবং ওই পলিটিক্সের মধ্যে ওরা চাক বা না চাক ওকে থাকতে হবে। থাকতে হবে, না হলে কিন্তু থাকতে পারবে না ওই গ্রামে, বুঝতে পেরেছো? ফলে আমরা যত সহজে সেকুলারিজমের সেকুলারিজমটার মন্ত্র আওড়াতে পারি, প্রান্তিক মানুষরা সেটা পারেন না। এবং সেইখানেই আমি বলবো যে একটা আত্মসমালোচনা আমাদেরও দরকার, যে এই যে তৃণমূল ক্ষমতায় আসার পর, মানে আমাদের যখন আমরা নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন করছিলাম, তখন আমাদের মধ্যে যে আদান প্রদানটা হতো, আমরা যারা পরিবর্তন চাই প্ল্যাটফর্মটার মধ্যে ছিলাম, তার মধ্যে কিন্তু সব থেকে জরুরি যে আলোচনাটা সবসময় হতো, এবং আমি আমার কথা শুধু বলছি না, এই ব্যাপারে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা যারা নিতেন, তার মধ্যে শঙ্খ ঘোষ, তার মধ্যে অপর্ণা সেন, তার মধ্যে বোলান গাঙ্গুলি, মিরাতুন নাহার, এরকম আরো অনেকগুলো নাম আমি বলতে পারি, যারা খুব এককাট্টা হয়ে আমরা বোঝাবার চেষ্টা করতাম যে আমরা এই প্ল্যাটফর্মটা রেখে দিই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যাব না, গেলে কিন্তু এই প্ল্যাটফর্মটা তার সম্মান হারাবে। সেটাই তো কিন্তু হলো। সেটা আমরা আটকাতে পারিনি, এবং সেটা মানে বিশেষ বিশেষ মানুষদের চিহ্নিত করে কোনো লাভ নেই, ইটস টু লেট। মানে আমাদের বন্ধুদের মধ্যে কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ পার্লামেন্টেরিয়ান হয়ে গেছে, কেউ সরাসরি বিভিন্ন নানা রকম পদে চলে গেছে, বেনিফিশিয়ারি হয়েছে। বেনিফিশিয়ারি হয়ে গেছে। তারা 21শে জুলাইয়ের মঞ্চে যায়, তারা ধর্ণা মঞ্চে যায়, ক্যাকাছিচি করে। এখন এইগুলো সবটা গন্ডগোল হয়ে গেছে কি, এই একটা সার্বিক অনাস্থা তৈরি হয়েছে। এমনকি আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির ভেতরেও মানে একটা এইটুকু একটা ফিল্ম, টেলিভিশন কি ওটিটি ইন্ডাস্ট্রি, কিন্তু তুমি যেদিকে তাকাবে তুমি দেখবে যে এ এমএলএ, ও রাজ্যসভা, একদম একদম। ও লোকসভা, ও বিধায়ক, ও কাউন্সিলর। তাহলে কি হয়, মানুষ না, মানে মানুষ বিশেষ করে বাংলাতে শিল্পীদের না মানুষ একটা অন্য চোখে দেখতো, সেটা ডাইলিউট হয়ে গেল সেটা একদম। dilute হয়ে গেছে। এবার মানে আমি আবারও বলছি, মানে করজোড়ে বলছি, বিনয়ের সাথে বলছি, যে আমি বা আমার পরিবার এটা করিনি মানে আমার দায় নেই আমি তা বলছি, আমি কিন্তু মনে করি যে এটা সার্বিক ব্যর্থতা। মানে আমরা যারা একটু উল্টো দিকে দাঁড়িয়েছিলাম, আমরা আমাদের বন্ধুদের বোঝাতে পারিনি, বা আমাদের থেকে বড় যারা, তাদের সঙ্গে আমরা তর্ক করতে পারিনি। হয়তো করা উচিত ছিল, করা উচিত ছিল, পারিনি করতে। সহ্য করাটাও কি একটু বেশি হয়ে গিয়েছে? সহ্য করাটা বেশি হয়ে গিয়েছে। কারণ কি দেখো, একটা সিস্টেম যখন গড়াতে থাকে না, তখন সেই সিস্টেমটার ভেতরে তুমি চাও বা না চাও তুমি পড়ে যাও। ফলে এখন যখন ফেসবুকে 10টা লোক আমাকে গালাগাল দেয়, আমি কিন্তু বুঝতে পারি যে 6টা লোক ব্যক্তিগত আক্রোশে বা কিছু না জেনে আমায় গালাগাল দিচ্ছে, কিন্তু বাকি যে 4টে লোক, তাদের গালাগালটাকে কিন্তু আমি কনস্ট্রাকটিভ ওয়েতেই নিই। তার কারণ ও হয়তো ভাবছে যে আমি তৃণমূলের কাছ থেকে সুবিধে নিচ্ছি, কিন্তু নিচ্ছি না, কিন্তু ও যে আমাকে অ্যাকিউজ করছে সেটা আমি পুরোপুরি ফেলে দিতে পারছি না। হ্যাঁ, আমি হয়তো তার নিচ্ছি না, নিচে কিন্তু ও তো একটা আমারই খুব বর্গকে ঘনিষ্ঠ বলছে। কেউ একজন নিচ্ছে, ফলে সে আমাকে একই বৃত্তের মধ্যে ফেলে দিচ্ছে। আমার স্ত্রী রেশমিকেও হয়তো একই বৃত্তে ফেলছে, আমার ছেলে ঋদ্ধিকেও হয়তো একই বৃত্তে ফেলছে, কিন্তু এটা তার দোষ নয়। তার কারণটা হচ্ছে যে সে সার্বিকভাবে এটাই দেখছে। বুদ্ধিজীবিতার প্রধান যদি কোনো শর্ত থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে চিন্তার চলিষ্ণুতা। হ্যাঁ, তার চিন্তা সর্বদাই ধাবমান হবে, তার ধাবমান কোনো হবে। একটা মত পথের প্রতি তাকে যে একদম অনুরক্ত হয়ে অসহায় হয়ে থাকতে হবে না না, এমন আমি নয়। বলছি যে যে কোনো মতপথের প্রতি তুমি যদি অনুরক্ত হও, কিন্তু তবু তাহলেও ক্রিটিক্যাল। এক্স্যাক্টলি, মানে সেটার মধ্যে কোনো গন্ডগোল নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি চারপাশে যেটা ঘটছে অর্থাৎ যেটা ভুল, সেটাকে আমি ভুল আমি হিসেবে, আজ আর ভুল বলতে পারছি না, হ্যাঁ, আমার ব্যক্তিগত কিছু ব্যক্তিগত জায়গা অসহায়তার এইটা জন্য। হয় না। ফলে আমি একটা সময়ের পর ফলে কি যখন বাঙালি কোন মানে বাঙালি বুদ্ধিজীবীর প্রতি সার্বিকভাবে তার একটা বিশ্বাসটাই ডিসিলিউশনমেন্ট হারিয়ে ফেললো। হয়ে যায়, ফলে একটা ডিসিলিউশনমেন্ট হয়েছে, এবং সেই ডিসিলিউশনমেন্টটা সেটা সবটাই বাঙালির অন্যায় আমি বলতে পারবো, এটা আমাদেরও দোষ, এটা স্বীকার করতে হবে। আমি যেমন তৃণমূলকে চিহ্নিত করছি, আমি যেরকম বামেদের ব্যর্থতার কথা চিহ্নিত করছি, তেমনি কিন্তু নিজের দিকেও আঙুলটা তুলতে হবে, এবং আমি অন্য কাউকে দোষারোপ না করে নিজেকে দোষারোপ করছি, যে আমিও কোনোভাবে, আমাকে মানুষ যদি তাদের সঙ্গে রিলেট করে ফেলেন, আমি তাকে দোষ দিতে পারবো না। কারণ দেখো, আমি একটা লম্বা সময় আহ, একটা বড় পত্রিকাতে এডিটোরিয়াল পেজে প্রচুর আর্টিকেল লিখেছি, কিন্তু আমি বুঝেছি মানে লোকে পড়েছে,
ভুলে গেছে, সেগুলো বই আকারেও প্রকাশ পেয়েছে। সেখানে কিন্তু যে যে বিপদগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি, নানান রকম সমালোচনামূলক লেখা, আমার যেটা মনে হয়েছে সেরকম লেখা আমি লিখেছি, এবং সেখানে কোনো রাজনৈতিক দলকে আমি স্পেয়ার করিনি, তৃণমূলকেও করিনি। এখন সেগুলো পড়ার ধৈর্য হয়তো বাঙালির চলে গেছে, খুব কম লোক খুব পড়েছে কম লোক হয়তো। পড়ে। ফলে তারা ওই একই ক্লান্তিকর প্রশ্নটা করে যায়, পড়লেও সে অমুক ঘটনাটাতে আপনি কিছু বললেন না কেন? অথচ ওই অমুক ঘটনা নিয়ে তো হয়তো আমার ৩ খানা লেখা আছে। কিন্তু যে এই যে সমাজ মাধ্যম যেহেতু এসে গেছে, হ্যাঁ, সে সেখানে খুঁজে সে না পেলেই সে সেইখানে খুঁজে written। না পেলে মনে করছে তার যে মানে ও তাহলে নেই। এই লোকটা বলেনি। এবার আমি বা রেশমি ফেসবুকে নেই, ছেলে আছে, আমার ছেলে বলে বাবা পাগল হয়ে যাবে তোমার ফেসবুকে, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে। ফলে ওইটা একটা অন্য রিয়েলিটি। ফলে ওইখানে ওখানে থাকাটা, এই বয়সে ইউ নিড টু ঢোকাটা পারফর্ম কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি, ওই পারফরমেন্সটা এই বয়সে আমার আর রেশমির পক্ষে করা সম্ভব নয়, কারণ আমাদের একটা পেশা আছে যেখানে একটু কনসেন্ট্রেট করতে হয়, যেটার জন্য অনুশীলন করতে হয়। ফলে আমরা লিখি, কিন্তু সেই লেখাটা মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারছি না। মানে আমি কিন্তু বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, লিখেছি, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু তাহলেও আমি বুঝতে পারছি সেই লেখাটা খুব কম সেকশনের কাছে পৌঁছেছে। তো আমি এখানে কাউকে ব্লেম করে লাভ নেই, কারণ যেখানে চলে গেছে জীবনটা, বোঝাপড়াটা। বোঝাপড়াটা, সেখানে সত্যি সত্যি মানে ওইটা তোমাকে এখন ক্রমাগত বলে যেতে হবে। এই ধরো আমি এখন সাক্ষাৎকারও দিই না, আমি এখন লাস্ট ১ বছর আমি কোনো চ্যানেলেও যাই না। তার কারণ আমি মানে আমাকে একজন সেদিনকে একজন চ্যানেল একটা জিজ্ঞেস করছিল যে আপনি কেন আসতে চাইছেন না? বললাম যে ২-৩টে কারণ। এক হচ্ছে যে প্রত্যেকটা চ্যানেলের একটা এজেন্ডা থাকে, স্বাভাবিক। তাদের অর্থনীতির পেছনে, এবং বুঝতে পারা যায় যে সেটা কোনো একটা মানে রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে, মদতপুষ্ট মদতপুষ্ট, তাদের। সেটা পরিষ্কার। সেখানে মানে তুমি যদি বাইটও দাও, মানে যার জন্য আমি এখন কোনো বাইটও দিই না, তার কারণটা হচ্ছে আমি হয়তো ৩ মিনিট বললাম, ওরা ওদের পছন্দের মতো ওই অংশটুকু অংশটুকু বেছে নিয়ে নিয়ে লাগাবে, বাকিটা তার হয়তো শ্রোতারা একটা অন্য শুনতে মানে পাবে না। হবে। তার একটা অন্য মানে হবে। ফলে এটা আমি বন্ধ করে দিয়েছি। আর স্টুডিওতে যাওয়া মানে আমি কবে বন্ধ করলাম জানো? আমাকে একজন বাঙালি ভদ্রলোক সাউথ সিটিতে মলে গেছি। আমাকে বললেন যে, "আপনার ওই প্রোগ্রামগুলো না আমার দারুণ লাগে।" মানে সন্ধেবেলায় রাজনৈতিক তর্কটা বাঙালির সিরিয়াল হয়ে কাছে যাবে। সিরিয়াল হয়ে যাচ্ছে। আমার সেদিনকে আমার ছেলে আমাকে বলেছিল, আমার বউ আমাকে বলেছিল যে, "স্টপ দিস। তুমি আজকের পর থেকে আর কোনো চ্যানেলে যাবে না, বিকজ ইটস অ্যান এন্টারটেইনমেন্ট।" ইট ইজ। যখন ঝগড়াটা হয় ওই কারো কোনো ওই দায় নেই দায় ওখানে। নেই। ওই যে ঝগড়াটা হয়, তোমার কথা থামিয়ে দিয়ে আমি তোমাকে ৪টি খারাপ কথা বলছি, তুমি আমাকে ৪টি খারাপ কথা বলছো। এইটা এন্টারটেইনমেন্ট। এটার উপরে সিরিয়াস রাজনৈতিক আলোচনাগুলো চ্যানেলে দাঁড়িয়ে আছে। ফলে এখানে যাওয়া মানে সময় নষ্ট করা। মানে আমি একটা বিরাট বড় সময় বাদে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ আমি এখন ওই আমি আমি আর রেশমি দুটো সম্পূর্ণ সাংস্কৃতিক পডকাস্টের জন্য গিয়েছিলাম। একটা রাহুলেরটাতে হ্যাঁ গিয়েছিলাম, হ্যাঁ। আরেকটা অন্য একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে কংক্রিট সুন্দর আলোচনা হয়েছিল। সেখানে শিল্পের কথা ছিল, সেখানে রাজনীতিরও কথা ছিল। কিন্তু মূলত শিল্পের কথা ছিল। সেটা বাদ দিয়ে আমি এখন কোনো পডকাস্টেও যাই না। উই আর গ্রেটফুল কৌশিক দা। আমি উম, মানে আমি খুব আন্তরিকভাবে বলছি, উই আর গ্রেটফুল। আমি একটা অন্য জায়গায় যাই, যেটা আপনি একটু তুলেছেন, আপনি একটু ছুঁয়ে গিয়েছেন। ধরুন আমরা বিজন ভট্টাচার্যের সন্তান, আমরা রাজনৈতিক শিল্পী মানে বুঝি ঋত্বিক ঘটককে। আমি সেই সুতোটা টানতে 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 সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। আপনাদেরও আমরা ছোটবেলা থেকে দেখেছি আপনারা আসলে ভোকাল, রাজনৈতিক, রাজনীতি নিয়ে বিবেচনা বোধ রয়েছে আপনাদের, একটা একটা বলবার কথা আছে, রাজনীতিতে আপনার উপস্থিতিটা খুবই চোখে পড়ার মতো। না, তার কারণটা কি বলতো? এটা যে তুমি যে নামগুলো বললে আসলে কি বলতো, মানে বাঙালির সাংস্কৃতিক জীবনের সঙ্গে রাজনীতিটা অবিচ্ছেদ্য। রাজনীতির অবিচ্ছেদ্য, এবং বামপন্থী রাজনীতির অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য, ঠিক। তার কারণ সেটা ভারতীয় গণনাট্য সংঘের সূচনা থেকে, মানে যখন আইপিটিএ থেকে শুরু আইপিটি করে মুভমেন্ট একদম। থেকে নবান্ন নাটকের সূচনা, এবং সেইটাকে কেন্দ্র করে মানে সঙ্গীত, মানে হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, তুমি কোন দিকে ওদিকে তাকাবে, চিত্তপ্রসাদ। সবাই, হুম। মানে সমস্ত ক্রিয়েটিভ মানুষ ওই ছাতাটার তলায় জড়ো হয়েছিলেন। ফলে সেই যে ইতিহাসটা, সেটা সেখান আমরা থেকে বরণ করেছি। আমাদের অব্দি আমরা পেয়েছি, আমার বাবা মা সবাই। হ্যাঁ, তারপর আমরা দেখছি, মানে আমার প্রশ্নটা এই জায়গায়, তারপর আমরা দেখছি অ্যাপলিটিক্যাল পলিটিক্যাল, হুম, মানে অনেকগুলো অভিনয়ের মুখ আপনাদেরই মতো যারা অভিনয় জগতের কারণে মানুষের পরিচিত, তারা সংসদে যাওয়ার চেষ্টা করছে, সাংসদ হচ্ছে, তারা বিধায়ক হচ্ছে, তারা মানে তারা রাজনীতির কোনো, মানে ব্যক্তিগত রাজনীতি তাদের মধ্যে নেই, তাদের কোনো রাজনৈতিক বিবেচনা নেই,
কিন্তু তারা একটা রাজনৈতিক পদাধিকার চাইছে। তার থেকেও বিপদটা কি জানো? সব থেকে বড় কি বিপদ বলো তো? তুমি ভাবছো যে একজন অভিনেতা কি একজন অভিনেত্রী সংসদে যাচ্ছে, সে বিধায়ক হচ্ছে, সে এমপি হচ্ছে, সে তো কিছু জানে না। কিন্তু এটা কিন্তু বিপদ নয়। সব থেকে বড় বিপদটা কি বলতো? কি বলুন? তারা অভিনয়ে বা শিল্প চর্চাটাও মন দিয়ে করছে না। একদম। আমার কাছে কিন্তু উল্টোটা থেকে এটা, মানে আমার পরিচয়টা সমাজে যেটা, যে আমি ধরো আমি একজন, আসলে একজন অভিনেতা। আমি একজন অভিনেতা, কিংবা আমি একজন নৃত্যশিল্পী, কিংবা আমি কবি। আমি তো আমার আর্ট ফর্ম, কবিতা লেখাটা তো আমি করে যাব। আর্ট ফর্মটা নিয়ে থাকবো, তাই তো? সেই আর্ট ফর্মটা, এটা আমি পার্টিকুলারলি অভিনয়ের ক্ষেত্রে বলছি, মানে অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে বলার অধিকার আমার নেই। একজন কবি কি করছেন এটা আমার বলার কথা নয়, একজন সঙ্গীত শিল্পী কে নৃত্যশিল্পী কি করছেন আমি জানি, কিন্তু আমি এটুকু তোমায় বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যে আমি যে অভিনয় শিল্পর সঙ্গে জড়িয়ে আছি, এই অভিনয় শিল্পটা এখন এমন হয়ে গেছে যে যে কেউ অভিনেতা, যে কেউ নির্দেশক, হুম। যে পারছে সে প্রত্যেকেই টিকিটের জন্য স্বঘোষিত, অপেক্ষা করছে। না আমি বলছি ওটা বাদ দাও, আমি তার আগে বলছি সে স্বঘোষিত শিল্পী। সে বলছে যে, নিজেই বলছে আমি ফাটিয়ে দিচ্ছি, মানে হয়তো দুদিন থিয়েটার করেছে, সে মানে সে ফেসবুকে বলছে যে সে কি দুর্দান্ত অভিনয়, সে নিজেই বলছে, মানে মানে তাকে মানে আত্মমোহমদ। আত্মমোহমান। এবং এবং মজার কথা হচ্ছে, মানে তারা কিন্তু কম বয়সী, মানে অদ্ভুত, মানে তারা কম বয়সী মানুষ, নিজেই অভিনয় করছে, অন্যের বলার জন্য অপেক্ষা করছে না, নিজেই বলছে যে সে এর মধ্যে কি কি সে অভিজ্ঞতা অর্জন করেছে, যে কি কি সে ভাবে কি এক্সেল করছে। মানে এটা খুব ভয়ের সময়। ধরো এই এই লোকগুলোর মধ্যেই কেউ কেউ রাজনীতিতে যাচ্ছে, ফলে কি হচ্ছে, তারা না নিজেদের চর্চাগুলো প্রপারলি করছে, এবার সে যখন একটা অন্য ক্ষেত্রে ঝাঁপ দিচ্ছে, স্বাভাবিকভাবেই সেখানে সে সেখানেও মন সে দিয়ে কিছু করবে প্রস্তুত না। নয়, তার কারণ সে নিজের কাজেই তো অনেস্ট নয়। তুমি নিজের কাজে আগে অনেস্টিটা দেখাও, তারপর তো তুমি অন্য একটা কাজে লিপ্ত হবে। ফলে বিপদটা দুদিকেই হচ্ছে। আপনি আপনি টেলি সিরিয়ালে অভিনয় করেন, কেন করেন? একটু দীর্ঘ সময় ব্যবধানে করি। একটা সময় যখন আমরা বাংলা ছবিতে খুব সুযোগ পেতাম না, আমাদের প্রজন্মটা, আমি শাশ্বত থেকে আরম্ভ করে এরকম, তখন ওই সময়টায় বাংলা চলচ্চিত্রে যে ধরনের ছবি হতো, সেই সব চলচ্চিত্রে আমাদের মতো চেহারার শিল্পীরা খুব একটা কাজ পেতেন না, বা ওই সময় যে ধরনের ছবি হতো, হিরো সেন্ট্রিক। হিরো সেন্ট্রিক তো বটেই, কিন্তু সেখানে একটা বাঙালির মনে একটা হিরো সম্পর্কের চেহারা আছে, মানে আমাদের কারুর চেহারা ওরকম ছিল না, বিশেষ করে আমার কথা আমি বলছি। মানে যেমন কুশল টুশল খুব সুন্দর দেখতে ছিল, কি টোটা রায়চৌধুরী, যিশু, ওরা অনেক পরে হয়েছে, পরম আমাদের আরেকটু পরে, কিন্তু আমি, শাশ্বত, চন্দন, শান্তিলাল, কি রজতাভ, আমাদের চেহারাটা কোনোদিনই খুব হিরো ছিল, আমরা অলওয়েজ ইউ আর অলওয়েজ ক্যারেক্টার অ্যাক্টর, এবং ক্যারেক্টার অ্যাক্টরও যে হিরো হতে পারে সেই সেই কনসেপ্টটা, ধারণাটা ধারণাটা অনেক পরে তৈরি হয়েছে। ফলে তখন আমরা টেলিভিশন করতাম, তখন টেলিভিশনে খুব উচ্চমানের কাজ হতো। তো তারপর যখন ছবি জগৎটা একটু পাল্টালো, অনেক নতুন পরিচালক এলেন, সৃজিতরা এলো, কৌশিক গাঙ্গুলি এলো, অতনু ঘোষরা এলো, এরকম অনেক পরিচালকরা চলে আসলেন। তখন মানে অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, একটু এদের একটু আগে পাল্টালো চেহারা, তখন আমাদের মতো শিল্পীরা একটু কাজ পেতে শুরু করলো। কিন্তু ফলে আমরা খানিকটা নিঃশ্বাস নেবার মতো একটা জায়গা পেতাম, কিন্তু তারপরেও আমি টেলিভিশন করেছি, কিন্তু সেই টেলিভিশন করার মানে উদ্দেশ্যটা, টেলিফিল্মে আপনাদের যে অভিনয় তা ভুলবো না কিন্তু কখনো। সেটা টেলি সিরিয়ালে করার মতো তারা সেই ছিল, সুযোগটা, সেই সুযোগটা তো সেই নেই। সুযোগটা চলে না। ফলে টেলিভিশনে আমরা এসেছি, মানে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, আমি টেলিভিশন সিরিয়ালে 2 বছর 3 বছর আগেও করেছি, তখন একদম করেছি যে তখন আমার হাতে কোনো কাজ ছিল না বলে করেছি, মানে কাজ থাকলে আপনি ওটা কাজ থাকলে হয়তো আমি টেলিভিশন সিরিয়াল করতাম না। এই যে টালিগঞ্জে একটা ভয়ের সংস্কৃতি, আপনি জানেন কিনা জানি না, আমাদের কাগজে প্রথম টলি কেলেঙ্কারি নামে এপিসোডের পর এপিসোড টলিগঞ্জের ভেতরে আসলে কি হয়, ভয়ের সংস্কৃতিটা ঠিক কেমন, সেটা আসলে, বা রাজনীতিকরণটা কিভাবে হয়েছে। ধরুন অটোওয়ালারা প্রত্যেকে কার্ড কার্ড হোল্ডার, হ্যাঁ, তারা কেন কার্ড হোল্ডার, তারা কি পায় এবং কি দেয়, সেগুলো আমরা একটু একটু করে দেখাচ্ছিলাম। আমার বক্তব্য হচ্ছে এইটা কিভাবে তৈরি হলো, এটা এটা কতদিন ধরে তৈরি হলো, আসলে ছবিটা কি? দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। আমার আমার মনে হয়েছে যে এটা না, মানে এটা ওই আবারও আমি তোমাকে বলছি যে এটা যদি তুমি শুধু কিছুগুলো নাম চিহ্নিত করে, কিংবা একটা দলকে চিহ্নিত করে, এটা সহজ গা বাঁচানো, এটা আমরা হতে দিয়েছি, মানে আমাদের দায়।
কেন বামপন্থীরা ছিল না বলে? বামপন্থীরা ছিল না বলে নয়, মানে কোথাও আমরা ভীষণ গয়ঙ্গচ্ছ একটা, মানে আমরা, মানে আমি তো এফেক্টেড হচ্ছি না, তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে। মানে ধরো আজকে রাহুলকে মরতে হলো, তারপরে আমাদের দীর্ঘ সময় আর্টিস্ট ফোরাম আমরা সবাই জেগে উঠলাম। এতদিন আর্টিস্ট ফোরামটা কি ছিল? আর্টিস্ট ফোরামের মানে আমি যখন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম আর্টিস্ট ফোরামের, তখন মনে হতো আরে সব দায়টা কি এক্সিকিউটিভ কমিটির নাকি? হ্যাঁ, এবার যে মুহূর্তে আমি এক্সিকিউটিভ কমিটিতে নেই, আমি যে জেনারেল মেম্বার, তখন আমি বলছি এক্সিকিউটিভ কমিটি কিছু করছে না কেন? বুঝতে পারছো? মানে একটা অদ্ভুত গা বাঁচিয়ে থাকা। মানে এই রাহুলের ঘটনাটাতে আমরা একত্রিত হলাম এবং কংক্রিট একটা কিছু করার চেষ্টা করলাম, এবং তার জন্য একজন মানুষকে মারা যেতে হলো। কিন্তু এ তৎসত্ত্বেও আমি তোমাকে বলছি, গতকালও একটা মিটিং ছিল আমাদের আর্টিস্ট ফোরামে, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। সেখানেও প্রচুর মানুষ এমন ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসছে। কি উদ্দেশ্যটা, মিটিং এর উদ্দেশ্যটা কি, কার জন্য করছি, কাদের জন্য করছি। এমনকি গতকালের ইম্পর্টেন্ট মিটিং এ কত গুরুত্বপূর্ণ মুখ আসেইনি, দে আর নট বদার্ড। ফলে এই যে আমার আমি গা বাঁচিয়ে থাকি, ও তো আর্টিস্ট ফোরাম আছে, আমি আর্টিস্ট ফোরামের কাছে কখন যাচ্ছি? যখন আমার পেমেন্ট নিয়ে গন্ডগোল হচ্ছে, আমার প্রডিউসার আমার পেমেন্ট নিয়ে পালিয়ে যাচ্ছে, আমি ঠিক টাইমে টাকা পাচ্ছি না, আমার ওয়ার্কিং আওয়ার বেশি হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তখন। কিন্তু আর্টিস্ট ফোরামটা যে আসলে আমাদের সবার, মানে এটা যে দুটো তিনটে চারটে নামের জন্য আর্টিস্ট ফোরামটা তৈরি হয়নি, এটা আমরা বুঝিনি, আমরা একত্রিত হইনি। ফলে পাশে তুমি যাদের কথা বলছো, সেই অংশটা নিজেদের মধ্যে তাদের শক্তিটা বাড়িয়েছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার, তারা অনেক বেটার সংগঠন তৈরি করতে পেরেছে, তারা নিচের তলায় ঢুকে গিয়েছে, ফলে তারা অনেক বেশি পেনিট্রেট করেছে, ফলে তারা টেকনিশিয়ানদের আস্থা অর্জন করেছে। এবং অনির্বাণের মতো একজন প্রতিভাবান অভিনেতার সঙ্গে একটা লড়াই লাগিয়ে দেওয়া গেছে, তাকে যেন একটা শত্রু ঠাউরে দেওয়া গেল। আমার ছেলেও, হ্যাঁ, এখনো পর্যন্ত তার উপর থেকে নিষেধাজ্ঞা ওঠেনি। একদম তাই। কিন্তু মানে আমি বলছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, মানে ওদের অন্যায়টা কি? আমি ঋদ্ধিকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি বলছি, বা অনির্বাণকেও তাই। মানে দে আর বিউটিফুল মাইন্ডস, ওরা অসাধারণ বন্ধু। ছেড়ে দাও, ওইসব ছেড়ে দাও, ওরা অসাধারণ বন্ধু মানুষের। তুমি ওদের অন্যায়টা কি? ক্ষমতাকে প্রশ্ন করলে তুমি মুশকিল আছে, কিন্তু আমি তোমাকে, তাহলে তার কাজ বন্ধ হয়ে যাবে, এটা কোনো মানে, এবং মানে অনির্বাণকে তুমি যেরকম ভাবে চেনো, আমি আরেকটু গভীর ভাবে চিনি। ফলে আমরা অনেকেই জানি যে এই যে যাদের কাজ, শুধু তো অনির্বাণ ঋদ্ধি নয়, ডিরেক্টরদের বিরাট অংশ এই কবিতা রয়েছে, আরো অনেকে রয়েছেন, এবং এরা ভীষণ ভীষণ ট্যালেন্টেড, ভীষণ। এবং আমরা কি খবর রাখি যে তারা কিভাবে দিন কাটাচ্ছেন, মানে দৈনন্দিনটা চলছে কি, কাজ নেই, বাজার করছে কি করে, খাচ্ছে কি, ভাবছে কি। মানে একটা মানুষ যে ক্রিয়েটিভ কিছু করবে, সে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে আমার কোনো কাজ নেই, মানে এটা কি ভয়ঙ্কর একটা, ভাবো তো জিনিসটা। তো সেইখানে খুব আলাদা করে আমি ঋদ্ধির নামটা বলতে চাইছি না, তার কারণ ঋদ্ধি ইজ ওয়ান অফ দেম। কিন্তু ঋদ্ধির থেকেও আরো জটিল অবস্থার মধ্যে কিন্তু অনির্বাণরা আছে, আরো অনেক মানুষ আছে যাদের নামটা আমরা বলছি না। তো আমরা চাইবো যে একটা কোনো রাস্তা বার হোক, উপায় বার হোক, কিন্তু রাস্তা বা উপায়টা সহজ নয়। তার কারণটা হচ্ছে যে মানে এই যে কি কারণটা তুমি বলে না, সেই কারণটা হচ্ছে যে তাহলে কি এই মানুষগুলোর উপর থেকে যদি নিষেধাজ্ঞা উঠে যাবে, তাহলে কি ক্ষমতাকে প্রশ্ন করাটা বন্ধ করে দেবে? তা তো হবে না। আমি আমার ছেলের ক্ষেত্রে বলতে পারি, হবে না, সে করবে না, সে ক্ষমতাকে প্রশ্ন করাটা বন্ধ করবে না। এবার আমি কিছু করতে পারবো না, সে অ্যাডাল্ট। এবার তুমি তো মানুষের বেসিক জায়গাটা, সে ফেসবুকে একটা কি লিখছে, সেটা সার্ভিলেন্স হবে, সেটা ওপর নির্ভর করে তুমি তার কাজ বন্ধ করে দেবে। তো এরকম অনেক প্রশ্ন আসে, কিন্তু সেগুলো মানে কিছু কিছু জিনিস থাকে যেটা এক্ষুনি তুমি তার উত্তর পেতে চাইলে পাবে না, সেটা বোধহয় উচিত নয়। এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেক বড় বড় সমস্যা রয়েছে।
ধর আমি তোমাকে বলছি আরেকটা জিনিস, সামগ্রিক থিয়েটার, কিছুদিন আগে এই যে গুরু শিষ্য পরম্পরায় যে গ্রান্টটা আসতো, মানে প্রসঙ্গত বলি 2014 সালে স্বপ্ন সন্ধানী আমি যে নাট্যদল, আমার দলের গ্রান্ট বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু 2014 সাল থেকে যা 26 পর্যন্ত যা নাটক করেছি সব প্রাইভেট ফিনান্স জোগাড় করে, মানে কোনো একজন শিল্পপতি, তিনি থিয়েটারটা ভালোবাসেন, তাকে তিনি বুঝিয়ে, সাহায্য করেছেন। যদিও তিনি থিয়েটার খায় না, মাথা দেয় জানেন না, কিন্তু সে একদিন আমাদের পারফরমেন্স দেখে বলবো আচ্ছা থিয়েটার এরকম হয়, আচ্ছা আমি একটু কিছু টাকা দেবো। সে হয়তো 50% দিল, আমি ব্যক্তিগতভাবে আমরা নিজেরা পকেট থেকে দিলাম, এইরকম ভাবে 26 পর্যন্ত চলেছে। এবং আমাদের সাম্প্রতিক 14 বছর, হ্যাঁ মানে 2014 থেকে, হ্যাঁ 14 থেকে 26, 12 বছর। 12 বছর, এই 12 বছর যে আমরা করছি, সেই 12 বছরে যে কটা নাটক আমরা করেছি সেগুলো কিন্তু একদম গ্রান্ট, সরকারি গ্রান্ট ছাড়া। এবং লাকিলি কিছু নাটক আমাদের খুব জনপ্রিয় হয়েছে, ফলে আমরা মাছের তেলে মাছ ভাজতে পেরেছি। কিন্তু কি মজা দেখো, এই কিছুদিন আগে এই গুরু শিষ্য পরম্পরায় পুরো বাংলা থেকে, পার্টিকুলারলি বিজেপি এক ধারে সমস্ত বাংলা থিয়েটারের গ্রান্ট বন্ধ করে দিয়েছে, এক ধারে। এবং তারপরই আনন্দবাজার পত্রিকার একটা ছোট্ট খবর আছে শেষের পাতায়, এই 2-3 দিন আগে অমিত শাহ এসে বলেছেন কেউ চিন্তা করবেন না, এই যে আপনারা সব বলছেন যে বাঙালি নাকি বিজেপি নাটক বিরোধী, আমি বলছি বিজেপি ক্ষমতায় আসলে এখানে পুনা ফিল্ম ইনস্টিটিউটের মতো করে আমরা একটা নাট্যশালা তৈরি করে দেবো। একদিকে তারা, মানে তার 7 দিন আগে গ্রান্ট বন্ধ করে দিয়েছে, তার মানে জেনে বুঝেই গ্রান্টটা বন্ধ করা হয়েছে, জেনে বুঝে গ্রান্ট বন্ধ করেছে। এবং আমার মনে আছে যে একজন বিজেপি প্রার্থী এখন, সে অভিনেতাও, তার সঙ্গে আমি বম্বেতে একটা সিরিজে শুটিং করছিলাম, আমি আর ও একই গাড়িতে যাচ্ছিলাম। সেদিনকে সকালবেলায়, এই বছরখানেক আগে, তখন একটা অংশ নাম বাদ পড়েছে। আমার কলকাতা থেকে একটা ফোন এসছে, সে বলেছে জানো আমাদের এরকম অন্তত 20-25টা দলের গ্রান্ট বন্ধ হয়ে গেছে। তো সেই যে অভিনেতা, আমার বন্ধু, আমার থেকে ছোট, সে এবারও বিজেপি প্রার্থী, সে আমার সঙ্গে একই গাড়িতে যাচ্ছে। তাকে বললাম যে জানিস সেরকম বিজেপিরা করেছে, তখন সে খুব প্রাউডলি বললো যে হ্যাঁ আমরাই তো করেছি। দেখো কৌশিকদা, মানে বাংলা নাটক আমাদের কি গালাগাল দেবে, আমরাই তাদের গ্রান্ট দেবো, এটা তো হয় না। খুব পরিষ্কার বললো সে, আমার খুব সুইট লেগেছে। হি ইজ প্রাউড অফ দ্যাট, মানে একদম আমার পাশে গাড়িতে যেতে যেতে বলেছে। তো এইবার তাহলে আমাদের কি করা উচিত? আমি শুনলাম যে মানে যাদের গ্রান্ট টান বন্ধ হয়ে তারা একটা মিছিল বার করেছে। আমি এই মিছিলটাকে সমর্থন করি না, তার কারণ ইটস হাই টাইম যখন আমাদের নাটকের লোকেদের রিয়েলাইজ করা উচিত যে নাটকটা এমন একটা ফর্ম, নানানভাবে করা যায়। এই যে প্রদীপ্ত ভট্টাচার্যরা করছেন নিজেদের সিনেমাটা, কই তাদের তো কোথাও কোনো অসুবিধা হচ্ছে না? তারা তো নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, কিন্তু একটা ভিন্ন পন্থা বার করেছে। ফলে আমাদের থিয়েটারের লোকেদেরও সেরকম একটা ভিন্ন পন্থা বার করতে হবে, যে আইদার স্বপ্ন সন্ধানী যেভাবে করছে, তোমার যদি হিম্মত থাকে তুমি সেভাবে ফান্ড জোগাড় করে করো, তোমার যদি সেটা না হয় তাহলে থিয়েটারটাকে অন্য রকম ভাবে ভাবো। মানে তোমার তো মানুষের সঙ্গে থিয়েটারটা কি, তোমার কমিউনিকেট করা নিয়ে কথা, তাহলে সেই কমিউনিকেশনটা তো কেউ আটকাতে পারবে না। মিছিল টিছিল করে ভারতীয় জনতা পার্টির মতো পার্টিকে ইনফ্লুয়েন্স করা যাবে না। মানে তারা সত্যি সত্যি থিয়েটারের কটা দলে গ্রান্ট বন্ধ হলো তাদের কিচ্ছু এসে যায় না, ওই টাকার অঙ্কটাতেও কিছু এসে যায় না, একটা বিকল্প পথ পার করতে হবে। আচ্ছা, এই যে অনুদান নিয়ে আমরা যেহেতু বামপন্থীদের কথা বারবার বলছি, আমরা দেখেছি তো বামপন্থীদের একটা অংশ অনুদান, সরকারি যে অনুদান, মানুষের জন্য যে সরকারি প্রকল্প, এক কথায় ভাতা, তা নিয়ে তাদের একটা নাকুচুপনা রয়েছে। তারা সেটাকে ভাতা বলে, ভিক্ষে বলে, স্পেসিফিক ভিক্ষে বলে ট্রল করে। আপনি এই ভাতা বিষয়টাকে, এর ভালো খারাপ, মানে এটাকে একটা লং টার্ম গেজে কিভাবে দেখেন? লং টার্ম গেজ এটা ভালো নয়, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। মানে আমার কিন্তু বিষয়টা, তুমি যেটা বললে এক্স্যাক্ট যে শব্দটা, এই শব্দটাই কিন্তু ইম্পর্টেন্ট। মানে ধরো একটা মানুষ, তুমি যদি তাকে বোঝাও যে এটা না তোমার ভবিষ্যতের জন্য ভালো নয়, ঠিক যেভাবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় বলা হয়েছিল যে জমিটা বিক্রি কেন করা উচিত নয়, জমি বিক্রি করে দিলে তুমি এককালীন প্রচুর টাকা পাবে,
কিন্তু জমিটা চলে গেলে তোমার আর হাতে কিছু থাকবে না। এই যে যুক্তিটা তারা তারা কিন্তু বুঝেছিলেন, যে কারণে একটা বড় আন্দোলন গড়ে উঠেছে। কিন্তু তাদেরকে কিন্তু এভাবে বলা হয়নি যে ধর তোমরা মানে চারটি টাকা নিচ্ছ, কি এটা এটা অসম্মান করা হয়নি। আমার মনে হয় যে গরিব মানুষ, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যখন ভাতা পাচ্ছেন সেটাকে যদি অসম্মান না করে তাদেরকে বোঝানো যায়, মানে যে এটাই তোমার শেষ নয়, নয়, তাহলে হয়তো তারা শুনবেন। কিন্তু মানে তর্কটা তো শুরুই হচ্ছে একটা আমরা ওরা দিয়ে। মানে আমি এই জায়গায় বসে আছি, তোমরা ওই জায়গায় বসে আছো, এমা ছি ভিক্ষে নিচ্ছ, এমা ছি ভাতা নিচ্ছ। এমনকি মানে অত্যন্ত শিক্ষিত শিক্ষিত লোকজনরা লোকসভা নির্বাচনের পর কি রেগে গেল এদের উপরে, সব ভিক্ষে নিয়ে ভোট দিয়েছে, ভাতা নিয়ে ভোট দিয়েছে, থাক এরকমই হওয়া উচিত তোদের, তোরা এটাই ডিজার্ভ করিস, মানে তুই তো গাড়ি। মানে এই যে আর্গুমেন্টটা, এই যে আর্গুমেন্টের যে ভঙ্গিটা, আমি তো অভিনেতা, এটা সব ওপরে বসে ওপরে বসে এই আর্গুমেন্টের ভঙ্গিটা আমার কাছে ভীষণ অসহনীয়। যুক্তিটা ঠিক যে লং টার্মে, কিন্তু তুমি কিভাবে বোঝাচ্ছ, গোটা পৃথিবীর অর্থনীতিটা কিভাবে বদলে গেছে, যে ভারতবর্ষটা তুমি দেখেছিলে সেই ভারতবর্ষটা বদলে গেছে। এই বদলে যাওয়া সমাজ, ভারতবর্ষ, পৃথিবীর প্রেক্ষিতে তোমাকে মানুষের কাছে যেতে হবে। কিন্তু ইউ ক্যানট স্টার্ট দ্য ডায়ালগ ফ্রম দ্যাট পিচ অর দ্যাট পেডেস্টাল, যে আমি এখানে, তুই তুই ভিক্ষে নিচ্ছিস। আমার একটা কথা মনে হয়, আমরা এই পডকাস্টটা শুরু করার আগেও কথা বলছিলাম যে দেখুন, আমরা হচ্ছে মধ্যবিত্ত, শহুরে মধ্যবিত্ত সমাজের, হিন্দু শহুরে মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি আর কি বলা চলে। আমার প্রশ্নটা হলো, দেখুন আমরাই কিন্তু, আমাদের পূর্বপুরুষে কিন্তু রেনেসার ফলাফল প্রত্যক্ষভাবে পেয়েছিল। এই পূর্বপুরুষদেরই একাংশ সিরাজদৌল্লাকে তার পতন ঘটাবে বলে রবার্ট ক্লাইভের সঙ্গে সন্ধি করেছিল। অর্থাৎ ভারতবর্ষের স্বার্থ, আমাদের স্বার্থের বিরোধী যে যে যা যা ষড়যন্ত্র, যা যা আচরণ করার, এই মধ্যবিত্ত হিন্দুরাই করেছে, এই সাবর্ণরাই করেছে। সেখান থেকে আমরা যদি আজকে এগোতে 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 আজ আসি, আমি দেখব যে বাঙালি মধ্যবিত্তেরই একটা অংশ, মানে যেমন আমরা দুজনেই আশা করি একমত যে বিজেপি শহরে ভালোই করবে, গ্রামে যদি বা ভালো না করে শহরে বেশ ভালো করবেই। হ্যাঁ, অর্থাৎ হিন্দু বা এই যে আমরা কথাবার্তাটা যেখান থেকে শুরু করেছিলাম যে সারা ভারত জুড়ে বাঙালির অপরায়ণ হচ্ছে, সেটা আমরা আসলে দেখব মুসলমানের অপরায়ণ। মানে বাঙালি ভাববই না। এমনকি এটা ভেবে ভীষণ খুশি হব যে এই যে 91 লক্ষ নাম, তার মধ্যে একটা বড় অংশ রোহিঙ্গা। মানে এটা ভেবে আমি রাত্রিবেলায় ঘুমোতে যাব একদম, আমি দুগাল ভাত বেশি খাবো, এবং আমি নেই তার মধ্যে, আমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপরে এই মানে মধ্যবিত্ত সুবিধাভোগী বাঙালি, এদেরকে কিভাবে দেখেন, এদেরকে কিভাবে আমরা মানে, এরা আমারই সহনাগরিক, তুমি কার উপর রাগ করবে? এই লোকগুলোই সিনেমা দেখে, এই লোকগুলোই থিয়েটার দেখে, এই লোকগুলোই আর্ট গ্যালারিতে যায়, তুমি তাদের চিনতেও পারবে না, বা চিনতে পারবো কখনো হয়তো চিনতে পারবো। কিন্তু আমি বলছি যে এটা না, মানে এবারে যখন সেই বলো কি একটা হলো, কুম্ভ মেলা, মানে যেটা বড় সড়ো হলো আর কি, তাদেরকে আমার মহাকুম্ভ, সেখানে কারা কারা গেছে যখন জানতে পেরেছি পরে, মানে এরকম আমার এমন অনেক পরিচিতরা গেছে যাদেরকে আমি ভাবতেই পারিনি তারা, মানে আমি বলছি সেটা যাওয়াটা অপরাধ নয়, না, তারা যে প্রগ্রেসিভ চেহারাটা দেখায়, তাদের সঙ্গে গিয়ে ওই জলে ডুব দেওয়াটা, এবং জলে ডুব দেওয়া মানে বড়ই অবাক লাগে, মানে দৃশ্যতই অশ্লীল, খুব অদ্ভুত লাগে যে যে এটাকে তারা কি বিশ্বাস করে এইভাবে পুণ্য অর্জন করা যায়? বিশ্বাসটা তো ব্যক্তিগত, কিন্তু কিন্তু এই বিশ্বাস যে যেখানে ওই রকম স্ট্যাম্পিড হয়, যেখানে মানুষ মারা যায়, এই যে গোটা ব্যাপারটার ভেতরে গিয়ে একটা জলে ডুব দেওয়ার পর আমার পাপ ধুয়ে মুছে গেল, এটা এরা বিশ্বাস করছে, এরকম প্রচুর ছবি দেখে আমি খুব বিস্মিত হয়েছিলাম। ফলে এইটা যদি তাদের ভেতরে ঢুকে গিয়ে থাকে, ফলে
তারা ভাবতেই পারে যে না, বিজেপি আসলে আচ্ছা আমরা দেখছি তো খুব নামকরা ডাক্তার, খুব নামকরা উকিল উকিল বা বিচারক, তারা এবং তারা কিন্তু বিজেপিতে মান্যতা পাচ্ছে না সবসময় তেমন না নয়। এমন নয়, বিজেপি কিন্তু তাদের একদম তৃতীয় শ্রেণীর করে রেখে করে রেখে দিয়েছে। দিয়েছে। মানে তুমি বলো না, আমরা অভিজিৎ গাঙ্গুলির কথাই যদি ভাবি, যে উনি যখন প্রথম ওনার কথা শুনলাম, উনি সত্যি সত্যি উনি যেগুলো করছিলেন তৃণমূলের বিরুদ্ধে কমেন্ডেবল, কিন্তু ওই যে বাঙালি সব কিছুর মধ্যে একজন নায়ককে খুঁজে পায়। কারণ আমরা মানে, সৌরভ গাঙ্গুলিকে আমাদের মানে শেষ আইকন, হুম। এরপর আমাদের কোনো আইকন নেই। সত্যি আমরা সেই অর্থে ভীষণ দরিদ্র, এবং আমরা মানে ওই ওই একটা পছন্দ করি, চমক পছন্দ করি। ফলে আমরা অভিজিৎ গাঙ্গুলিকে তার সঠিক জায়গাটা, সঠিক মূল্যায়নটা না করে তাকে ভগবান বলতে শুরু করলাম। বড় বড় সংবাদ মাধ্যমগুলো তার বাড়িতে সাক্ষাৎকার নিতে শুরু করলো, এবং আমার অভিজিৎ গাঙ্গুলির একটা দুটো সাক্ষাৎকার দেখার পরই আমার ওনার কথাবার্তা খুব একটা ভালো লাগেনি। কারণ ব্যক্তিগতভাবে যে উনি হয়তো যা করছিলেন শ্রদ্ধা করার মতো, কিন্তু স্টান্ট। ভীষণ একটা অদ্ভুত আমিত্ব ছিল। আমার সবসময় ওনাকে দেখলেই না আমার আরেকজনের কথা মনে পড়তো, সে যে মীরা পান্ডে। তুমি মনে করে দেখো, মীরা পান্ডে যখন ছিলেন দায়িত্বে, তখন উনি তৃণমূলের বিরুদ্ধে কিন্তু যা যা করা দরকার সেটাই করেছিলেন, কিন্তু কোনটা করেননি বলো তো? সেটা জানি বলেননি। মুখে বলেননি। ভদ্রমহিলাকে আজ পর্যন্ত আমি দেখেছি, উনি অফিস থেকে বেরোচ্ছেন, পেছনে সাংবাদিকরা ছুটছে, উনি খুব মিষ্টি হেসে কাঁচ তুলে দিচ্ছেন। পেছন থেকে সাংবাদিকরা বলছে আপনাকে না তৃণমূল এই বলেছে, আপনাকে না ওই বলেছে, উনি জাস্ট গাড়ির কাঁচটা তুলে দিয়ে চলে যেতেন। ওনাকে তৃণমূল যা গালাগাল করতো, যেভাবে ওনার পেছনে লেগেছিল তৃণমূল, অভাবনীয়। কিন্তু ভদ্রমহিলা একটা কথা বলতেন না, শি ইজ এ এক্সাম্পল। আর উল্টো দিকে এই ভদ্রলোক এত কথা বলতেন, আমি এটা করেছি, আমি ওটা করেছি, ওটা পাল্টে দেবো, ওটা উল্টে দেবো করে উনি চলে গেলেন বিজেপিতে। এবং বিজেপিতে যাবার পর তখন তো প্রায় এরকম বাঙালি এরকমও আশা উনি হতে চলেছেন চ্যানেলে চ্যানেলে উনি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী, উনি বাংলার নতুন পরিবর্তনের মুখ। সেই ভদ্রলোক কোথায়? আর তাকে মানে মানে সামনের দিকে দেখাও যায় না না, না, একদম তৃতীয় সারিতে কোনায় বসে থাকে, কেউ তার সাথে কথাও বলে না। কথা বলে না। তার কোনো অস্তিত্বই নেই। তো মানে সত্যি ভগবানের কি দুর্দশা ভাবো। আমরা শেষ করব, একদম শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা নন্দীগ্রাম পর্বে জোট বেঁধেছিলেন, তাদের মধ্যে যে অংশটা তাদের নানা রকম অসহায়তা বা লোভের কারণে প্রত্যক্ষ সুবিধাভোগী হয়ে গেল, প্রত্যক্ষ বেনিফিশিয়ারি হয়ে গেল, অর্থাৎ বুদ্ধিজীবী তার সমস্ত লক্ষণগুলি তারা ছেড়ে বর্জন করতে বাধ্য হলো ধরে নিচ্ছি, তা বাদ দিয়ে যে কজন পড়ে রইলেন, তাদের সাথে তাদের মধ্যে যোগাযোগ আছে? যাতায়াত হয়, কিন্তু আমি বুঝতে পারি, নিজেকে দিয়ে বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা খুবই ক্লান্ত। তার কারণটা হচ্ছে যে, প্রথম কথা তোমার এই সিঙ্গুর নন্দীগ্রামের কথাটা আমরা রোজ বলতে বলতে ভুলে যাই যে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, বটেই তো। বয়স বেড়ে গেছে, প্রত্যেকের ব্যক্তিগত জীবন, সামাজিক অর্থনৈতিক জীবনের পরিবর্তন এসেছে, ভালো খারাপ মিলিয়ে। কম করে 15 বছর। কম করে, হ্যাঁ। মানুষ এক থাকে না। আমি দেখেছি, মানে বোলান গাঙ্গুলির কথা বলতে পারি, শি ইজ এভার এনথুজিয়াস্টিক। যখনই কিছু তথ্য পান আমাকে জানান, মানে সেটা অ্যান্টি তৃণমূল, অ্যান্টি বিজেপি। অপর্ণা সেন এখনো খুব সজীব, খুবই সবুজ। কিন্তু আমরা বুঝতে পারি যে এই যে শুরু করার জন্য একটা প্ল্যাটফর্ম, এটা মাঝখানেও একবার তৈরি হয়েছিল, যে সেটা লাস্ট এফার্ট কিন্তু 2021। কিন্তু 2021-এর পর আমরা সকলেই বোধহয় খুব মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি। তার কারণ ওই যে আবার বললাম যে এই নো ভোট টু বিজেপির সম্পূর্ণ সুবিধাটা তৃণমূল পেয়েছিল, সেটা আপনাদের কাছে সেটা কাঙ্ক্ষিত ছিল না কাঙ্ক্ষিত বোধহয়। ছিল না। সেটা কাঙ্ক্ষিত এই কারণে ছিল না, সেটা যে ততদিনে তৃণমূলের স্বরূপটা আমাদের কাছে প্রকাশিত। তাও হয়তো বা আমরা আশা করেছিলাম যে তৃণমূল এইবার অন্তত নিজেদেরকে একটু করবে, কিন্তু তাদের দুর্নীতি আকাশ প্রমাণ। ফলে তারা সে বোধহয় চায়ও না, এবং তারা কৃতিত্বটা ওইভাবে বারবারই নিজেদের দিকে ঘুরিয়ে দেবে যে না, আমরাই আসলে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আর উল্টো দিকে বামপন্থীরা আমাদেরকে শত্রু ভাবে এখনো। ফলে মনে করে যে যেহেতু ওরা পরিবর্তনের ডাক দিয়েছিল, যেহেতু এই নামগুলো পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল, ফলে ওদেরকে আর ট্রাস্ট করা যায় না।
ফলে ওদেরকে নানানভাবে অসম্মান করো, ইত্যাদি করো। মানে ধরো আমি শিক্ষকদের অবস্থানে আমি, রেশমি, ঋদ্ধি আমরা গিয়েছিলাম, তখন একজন বামপন্থী উকিল, যিনি এবারও প্রার্থী, তিনি প্রশ্ন করলেন এতদিন বাদে এলেন কেন। মানে ওদের কাছে প্রত্যক্ষভাবে সামনে আপনাকে? প্রত্যক্ষভাবে, মানে আমাকে নয়, মানে ক্যামেরায় বলেছিলেন। কারণ আমরা গেছি এটা ইম্পর্টেন্ট, acknowledge করা যাচ্ছে না। অ্যাকনলেজ করা যাচ্ছে না। কেন 7 দিন বাদে গেলাম সেইটা আলোচনার বিষয়। অর্থাৎ একটা মানে বুদ্ধিজীবিতার জন্য অপর করে দেওয়া হলো তাদের কিছু মানে মানুষকে। ওরা হয়তো এটাতে বিশ্বাস করেন, কিংবা ওরা মনে করেন যে এইভাবে, কারণ এরা যেহেতু মূলত ফেসবুক এবং শহরের মধ্যে এদের পেনিট্রেশনটা বেশি, ফলে শহরের শিক্ষিত মধ্যবিত্তের একটা বড় অংশের ভেতরে তারা একটা মানে ঘৃণার বীজ বপন করে দিতে পেরেছেন আমাদের বিরুদ্ধে সাকসেসফুলি, যেখানে আমাদের সবাইকে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দেওয়া যাচ্ছে। মানে যারা কম্প্রোমাইজ করেছে তারাও সমান, আমিও সমান। ফলে সেটা আমি বললাম যে সেটার সমস্ত দায়টা আমি সাধারণ মানুষকে চাপাচ্ছি না, এটা তো আমাদেরও দায় রয়েছে। আর আমাদেরকে যারা চিহ্নিত করে দিচ্ছেন, দায়টা তাদেরও রয়েছে। সবটা মিলিয়ে একটা কিরকম বলবো, একটু খারাপ শোনালেও একটা হতোদ্যম পরিবেশ 2021-এর পর থেকে, যেখানে এই যে সারের মতো এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমি বলতাম যে আপনি অভয়া বা সারের মতো ঘটনায় আপনারা জোট বেঁধে কেন? এক্স্যাক্টলি, সেইটা আমি বলছি যে এটা একদম স্বীকার করে নেওয়া ভালো, যেটা এটা আমাদের ব্যর্থতা, এবং ব্যর্থতার পেছনে কিছু কারণ আমি তোমাকে হয়তো ব্যাখ্যা করার চেষ্টা করলাম। মানে এটা কাউকে অঙ্গুলি নির্দেশ না করে আমি আমার ব্যর্থতা আমি বলছি, কারণ আমারই সেই মানে সেই জোরটা, সেই এটা হয়তো চলে গেছে। আমি বড়জোর একটা লিখতে পারি, আমি একটা সাক্ষাৎকার দিতে পারি, আমি একটা নাটক তৈরি করতে কিন্তু পারি। 15 বছর আগে যে 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 কায়িক শ্রমের ক্ষমতাটা ছিল, মানে 2021-এও যেটা আমরা করতে পেরেছিলাম সেটা হওয়াটা মুশকিল। কারণ মানে আলটিমেটলি এটা তো তুমি মানবে যে সিভিল সোসাইটি মুভমেন্ট একটা দূর পর্যন্ত যায়, তারপরে কিন্তু এটাকে টেক ওভার করে পলিটিক্যাল ফোর্স। পরের এবার সেই পলিটিক্যাল ফোর্স আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনটা, সেটাকে কে টেক ওভার করবে, আদৌ কেউ টেক ওভার করতে পারবে কিনা, এটাই তো একটা সংকট বা একটা প্রশ্ন চিহ্নের সামনে। তবু আমার এটাও জিজ্ঞাসা যে শঙ্খ ঘোষের মতো একজন পায়োনিয়ার ফিগারের না থাকাটা বা মহাশ্বেতা দেবী না থাকাটা মানে বিশেষ করে সত্যি সত্যি ওনার বয়স হয়েছিল, কিন্তু সত্যি কোভিডটা না হলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। কিন্তু এটাও তো তুমি মানবে, সেটা হচ্ছে যে চিরকাল তো সবাই থাকবেন না, কিন্তু শঙ্খবাবুর লেখাগুলো তো আছে, শঙ্খবাবুর ভাবনাগুলো তো আছে। মানে এখনো আমি তোমাকে বলছি যে আমার কিছু লেখা, আমার কিছু উপলব্ধির প্রয়োজন হলে ওর লেখার কাছে বারবার ফিরে যাই। কেন? কারণ উনি প্রথম, যিনি 92 সালে বা বাবরিদের পরে যখন কলকাতায় দাঙ্গা হয়েছিল, তখন উনি একটা সংবাদপত্রে, আজকাল পত্রিকাতে লিখেছিলেন যে এইবার আমাদের চোখ খুললো, আমরা ভাবতাম যে বাঙালি অসাম্প্রদায়িক, কিন্তু বাঙালি অসাম্প্রদায়িক নয়। এবং উনি আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়েছিলেন যে দাঙ্গা আর সাম্প্রদায়িকতা এক নয়। আমরা রিয়্যাক্ট করি যখন দাঙ্গা হয়, হ্যাঁ ভীষণ খারাপ এটা, কিন্তু সাম্প্রদায়িকতাটার চাষটা কিন্তু সারা বছর চলে, বছরের পর বছর ঘরের ভেতরে চলে। তো এইরকম ভাবে চোখে আঙুল দিয়ে দিয়ে তো এই মানুষগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন। শূন্যতা আছে, হতোদ্যম অবস্থা আছে, তবু আমাদের বড় হওয়ার সময়টায় আমাদের কাছে আপনারা যেহেতু একটা, দেখুন আমরা তো আইপিটিএ দেখিনি, কিন্তু এটাও সত্যি যে আমরা দেখেছি যে আপনারা একটা জগদ্দল পাথরকে ঠেলে সরাতে লড়ছেন। আমার সেই লেখাটার কথা চিরকাল মনে থাকবে, এমনি তো নগরীর রাজা হয়ে তোমার কি হবে অদীপ হাউস। কারেক্ট। তো সেইটা আমরা দেখে বড় হয়েছে, আমাদের মন গঠন সেই জায়গাটাতে কি হয়েছে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, প্রার্থনা থাকবে যে ওই যে দলটা, ওই যে মুখগুলো, তারা যেন তাদের সাধ্যমতো একজোট হয়ে অন্তত দক্ষিণ পন্থার বিরুদ্ধে এই যে সময় যেন তারা 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 আমার মনে হয়েছে দেখো ইন্ডিভিজুয়ালি সবাই করছে এটা যে যার মতো করে। মানে হয়তো জয় গোস্বামী এখনো কবিতা লিখছেন, হয়তো কেন নিশ্চয়ই লিখছেন, তিনি ছাপাচ্ছেন না কিন্তু লিখছেন। কবি সুমন গান গাইছেন, হচ্ছে। কিন্তু কি হচ্ছে, আমাদের যেটা গন্ডগোল, যে আমরা একটা অন্যায়কে অ্যাড্রেস করতে গিয়ে অন্য অন্যায়গুলোকে ওভারলুক চোখ ফিরিয়ে রাখছি। সেইটা কোথাও একটু মানুষকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। আর একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে আমার মনে হয় যে মানে আমরা অনেক সময়
আশাবাদকে একটা নির্ভরতার জায়গা ভাবি, কিন্তু বহু সময় পেসিমিজমটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে কখনো কখনো না স্বীকার করাটা যে আমি অসহায়, আমি যে পারছি না, এটাকে অ্যাড্রেস করা দরকার, এটাকে না লুকোনো দরকার। ভালো বললেন এটা। 2026টা কিন্তু সেই সময়টা, যে সময়টায় না না আমি পারবো, শেষ পর্যন্ত লড়বো, এই ফালতু কথাগুলোর বলাটা, তোমাকে বুঝতে হবে যে যাদের বিরুদ্ধে আমরা লড়ছি তারা কি সুষ্ঠুভাবে খুব সুপরিকল্পিত। তুমি ভাবো একটা মতাদর্শ, মানে বিজেপির যে মতাদর্শকারী যে দলটা, গোষ্ঠীটা আরএসএস, তারা ভাবো তারা 52-53 বছর ধরে তারা লড়ছে, তারা এইটার জন্য লড়ছে, এবং তারা কিন্তু তাদের নাগপুরের সদর দপ্তরে জাতীয় পতাকাটা পর্যন্ত তোলেনি। আজকে কিন্তু তাদেরই রাজনৈতিক মুখ, তারা আমাদের কাছ থেকে জানতে চাইছে যে তুমি দেশপ্রেমিক কিনা। মানে এটা তো ঢুকিয়ে দিতে পেরেছে তারা আমাদের। তারা সাক্ষী মল্লিক, বিনেশ ফোগট করে রাস্তা থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে, তারা ব্রিজভূষণ সিং এর বিচার করছে না, তারা বলছে অভয় বিচার দেবে। তারা বলছে যে বিলকিস বানুর আসামিদের তারা ছাড়া পানোর পর গলায় মালা দেওয়া হচ্ছে, তারা বলছে ধর্ষণকারীদের সাজা দেবে। কিন্তু এই যে মান্যতাগুলো কোথাও তো, এটা তো শুধু ওদেরকে দোষ দিলে হবে না, এটা তো আমরা শুনছি, এটা তো আমরা অ্যাকসেপ্ট করছি, এটা গিলছি, আমরা দল বেঁধে কাউন্টার করতে পারছি না। মানে এইটা স্বীকার করাটা দরকার। যেমন ভাবে ভালো থাকা যায়, ভালো থাকবে। এক্স্যাক্টলি। পথে দেখতে চাই আপনাকে। 5 পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছর আমরা পরিশ্রম, নিষ্ঠা আর সাহসে ভর করে একটা ভিন্ন স্বর তুলে ধরার চেষ্টা করেছি। আমরা গিগ শ্রমিকদের নিয়ে কথা বলেছি সমস্ত প্রান্তজনকে নিয়ে, আমরা কথা বলেছি প্যালেস্টাইনকে নিয়ে, এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছিলাম। বাংলাদেশে যখন শাটডাউন চলছে সেই সময় প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের আত্মীয় পরিজনের খবর তুলে দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছিলাম। কোনো শাসককে রেয়াত করিনি। আমরা চাই নাগরিক সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে। ঠিক এই কারণেই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। আপনারা যদি যে কোনো মূল্যের অনুদান আমাদের পাঠান, তবে আমাদের পক্ষে সাহসী স্বাধীন সাংবাদিকতা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই স্ক্রিনে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে তা ব্যবহার করে আমাদের যে কোনো অঙ্কের অনুদান আপনি পাঠাতে পারেন।